আচ্ছা, আজকে দেখো কমিউনিটি হেলথ নার্সিংয়ের আমাদের টপিক হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এবং আরও বেশ কিছু টপিক আছে। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি শুরু করে দিই। ঠিক আছে, বাকি আগের দিনের কোশ্চেন তোমরা আশা করে দেখেছো ভিডিওটা, কোনো ডাউট থাকলে বলবে, আজকের কোনো ডাউট থাকলে পার্সোনালি বলবে। তো চলো, কমিউনিকেবল ডিজিজ মানে কি আমরা জানি, দ্যাট ইজ কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যেই সমস্ত ডিজিজ আমাদের কমিউনিটি পিপলদের মধ্যে একটা মানুষের থেকে আর একজনের ছড়াতে পারে। ঠিক আছে, আর নন কমিউনিকেবল ডিজিজ মানে যেগুলো হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন, যেটা একজনের থেকে আরেকজনের ছড়ায় না, সেটা হতে পারে কোনো রিস্ক ফ্যাক্টর থাকবে, হতে পারে কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকবে, সেখান থেকে হয়। ওকে, এবার কমিউনিকেবল ডিজিজের মধ্যে যেই কয়েকটা ইম্পর্টেন্ট তোমাকে পড়ে যেতে হবে। দেখো, এখানে বিভিন্ন রকমের কোশ্চেন করে। এক হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড নিয়ে কোশ্চেন করে, আর তার সাথে হচ্ছে কজিটিভ এজেন্ট নিয়ে তো খুব ভালোভাবে পড়ে যেতেই হবে, কজিটিভ এজেন্ট, এবং তার সাথে মোড অফ ট্রান্সমিশন, কোন মোডে এটা হচ্ছে ট্রান্সমিট হয়। ঠিক আছে, এয়ারবোনের মাধ্যমে নাকি সেটা ফিকোরাল রুটে, এই সমস্ত। এবার সাইন সিমটম বা কমপ্লিকেশন, এই দুটো কলাম অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তবু এই ভিডিওতে যেহেতু প্রসঙ্গ আছে তো আমি বলে দেবো জাস্ট ওভারভিউ করে, কিন্তু তোমাদের যেইগুলো জানতে হবে দ্যাট ইজ পজিটিভ এজেন্ট, ইনকিউবেশন পিরিয়ড, মোড অফ ট্রান্সমিশন। এবার সবচেয়ে ফার্স্ট আমাদের আছে যে স্মল পক্স নিয়ে। ঠিক আছে, স্মল পক্স এবং চিকেন পক্স, এই দুটো খুব গুলিয়ে যায়, এই দুটো মনে রাখার। দেখো, আমি বলে দিচ্ছি যে স্মল পক্স যেটাকে বলা হয় কি গুটি বসন্ত, এবং চিকেন পক্স যেটাকে বলা হচ্ছে কি না জল বসন্ত। এবার এগুলো বাংলায় বললাম, বাংলায় বলিয়ে এগুলো যদি তোমাকে জিজ্ঞেস করে প্রথম কথা যে কী ধরনের ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ না ভাইরাল নাকি প্রোটোজোয়াল ডিজিজ, তাহলে বলবে দ্যাট ইজ ভাইরাল ডিজিজ। ঠিক আছে, তোমার দুটোই হচ্ছে ভাইরাল ডিজিজ, একটা হয় ভ্যারিওলা ভাইরাস, ভ্যারিওলা জোস্টারের জন্য, একটা হয় ভ্যারিসেলা জোস্টারের জন্য। ঠিক আছে, এইটাও ভাইরাস আর ওপরেরটাও ভাইরাস, এটা ভ্যারিওলা জোস্টার ভাইরাস আর ওটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এবার এইগুলোর ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড কত হয়ে থাকে? চিকেন পক্সের ক্ষেত্রে আমরা জানি যে যেটা অ্যাভারেজ হচ্ছে 14 ডেজ মতো হয়ে থাকে, এখানে 14 to 16 দিয়েছে, ঠিকই আছে, 14 ডেজ মতো বলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর স্মল পক্সের মেনলি মোড অফ ট্রান্সমিশন কী হয়ে থাকে? দ্যাট ইজ রেসপিরেটরি মানে হচ্ছে সেটা আমাদের এয়ারবোন পার্টিকেলসের মাধ্যমে হয়। আর এই চিকেন পক্স যেটা আছে এটা ড্রপলেট ইনফেকশন। আর স্মল পক্স হচ্ছে আমাদের যে র্যাশ। ঠিক আছে, এখানে র্যাশের যে টিপিক্যাল একটা ফিচার্স রয়েছে, সেই র্যাশগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে র্যাশটা কবে থেকে অনসেট হয় বা র্যাশের কী কী ফিচার রয়েছে। স্মল পক্সের ক্ষেত্রে টিপিক্যালি র্যাশ অকার হয় সেন্ট্রিফিউগাল ডিস্ট্রিবিউশনে। ঠিক আছে, স্মল পক্সে হয় সেন্ট্রিফিউগালি, এবং চিকেন পক্সে হয় কি সেন্ট্রিপেটালি। এটা একটু মনে রাখতে হবে, চিকেন পক্সে কী হয়, চিকেন পক্সে হচ্ছে আমাদের সেন্ট্রিপেটালি হয়। ঠিক আছে, এখানে লিখে দিই, এটা লেখা নেই, সেন্ট্রিপেটাল ইন নেচার। এবার এই দুটোর মানে কি দেখো, সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল মানে হচ্ছে যদি আমি এই চিকেন পক্সের ক্ষেত্রে দেখি যে সেন্ট্রিপেটাল ইন নেচার বলেছে, যেটা হচ্ছে তোমার র্যাশটা আসবে প্রথমে একটা মানুষকে যদি এখানে আঁকা হয়। ঠিক আছে, এখানে ধরো হাত আর এদিকে রয়েছে পা। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে সেন্ট্রিপেটাল যে চিকেন পক্সে হয় তার ক্ষেত্রে তোমার প্রথমে কী হবে, ট্রাঙ্ক মানে পুরো বডিতে হবে, তারপর আস্তে আস্তে সেটা চেস্টে যাবে। ঠিক আছে, চেস্ট থেকে আস্তে আস্তে কোথায়, ডিস্টাল এক্সট্রিমিটি হয় হাতে আর হচ্ছে পায়ে, এগুলোতে পরে যাবে। তাহলে পেটাল বলতে এখানে পুরো যে লং অ্যাক্সিসটাকে আমরা ধরছি মিড লাইন বরাবর, সেইটাকে সেন্ট্রিপেটাল ইন নেচারে বলা হচ্ছে। আর সেন্ট্রিফিউগাল, এখানে যেটা সেন্ট্রিফিউগাল বলেছে তার ক্ষেত্রে তোমার হচ্ছে যদি এরকম ধরো আমাদের আঁকা হয়, তাহলে সেই ক্ষেত্রে আগে র্যাশ কোথায় হবে, আগে পেরিফেরিতে হবে, পেরিফেরিতে আগে র্যাশ বেশি হবে, এই পেরিফেরিগুলোতে আগে র্যাশ হবে, তারপর আস্তে আস্তে সেটা চেস্ট অ্যাবডোমেন এদিকে কিন্তু আসবে। তাহলে এইভাবে কিন্তু আগে মনে রাখবে, এখানে আগে হবে আর এখানে এগো, আর এখানে হচ্ছে পরে। ঠিক আছে, এখানে পরে হবে, আর এইটার ক্ষেত্রে এখানে আগে হবে এবং এটাই কিন্তু পরে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সেন্ট্রিফিউগাল নেচার। আর যদি বলে স্মল পক্স চিকেন পক্সের ক্ষেত্রে কোনটা র্যাশের নেচার হচ্ছে সিমেট্রিক্যাল এবং কোনটা অ্যাসিমেট্রিক্যাল, সেই ক্ষেত্রে মনে রাখবে। ঠিক আছে, এসসি মনে রাখতে পারো, মানে এখানে সিমেট্রিক্যাল, এস নয়, এসসি মনে রাখবে, এস ফর সিমেট্রিক্যাল আর সি ফর চিকেন পক্স, এসসি। ঠিক আছে, এস ফর সিমেট্রিক্যাল হবে, সিমেট্রিক্যাল ইন নেচার হবে, আর সি ফর চিকেন পক্স। তাহলে চিকেন পক্সে হচ্ছে আমাদের
র্যাশের নেচারটা হবে সিমেট্রিক্যাল, আর স্মল পক্সে হবে অ্যাসিমেট্রিক্যাল ইন নেচার। এখানে লেখা নেই, ফিভার আসবে, আর এটা হচ্ছে লিখে নাও অ্যাসিমেট্রিক্যাল র্যাশ, অ্যাসিমেট্রিক্যাল র্যাশ। আর এটার ক্ষেত্রে ভেসিকিউলার র্যাশ দেখা যাবে। প্লিওমরফিজম হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক ফিচার, ঠিক আছে। আর ফিভার ম্যালাইস, প্লিওমরফিজম মানে কি সমস্ত স্টেজে, অল স্টেজে তোমার হচ্ছে র্যাশগুলো অ্যাপিয়ারেন্স হবে। অল দ্য স্টেজেস অফ র্যাশ মে বি সিন সাইমালটেনিয়াসলি অ্যাট ওয়ান টাইম ইন সেম এরিয়া, এটাকে বলা হচ্ছে প্লিওমরফিজম। তাহলে প্লিওমরফিজম কার ক্ষেত্রে দেখা যায়? চিকেন পক্সের ক্ষেত্রে দেখা যায়, স্মল পক্সের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তাহলে এই দুটোর ক্ষেত্রে একটু র্যাশের ক্যারেক্টারিস্টিক্স বা সাইন সিমটমগুলো ইম্পর্টেন্ট। এবার চিকেন পক্সের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এই যে মানে ফেজ, কটা ফেজ থাকে এটার ক্ষেত্রে হচ্ছে একটা থাকে হচ্ছে তোমার ইরাপটিভ ফেজ, যেটা একটা প্রি ইরাপটিভ ফেজ আর একটা ইরাপটিভ ফেজ, ঠিক আছে। এই দুটোই ফেজ থাকে চিকেন পক্সের ক্ষেত্রে। একটা হচ্ছে প্রি ইরাপটিভ ফেজ, এখানে জেনারেল সাইন সিমটমগুলো থাকে, যেমন ম্যালাইস, ফিভার, মাইল্ড টু মডারেট ফিভার, ব্যাকএক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যানোরেক্সিয়া, এগুলো হতে পারে। আর ইরাপটিভ ফেজে কী হয়? ইরাপটিভ ফেজের ক্ষেত্রে কিন্তু তোমার মেনলি এখানে র্যাশটা অ্যাপিয়ার হবে, র্যাশটা সেন্টিপেটাল নেচার হবে, মানে আগে অন ট্রাঙ্কে আসবে, তারপর চেস্টে, তারপরে আস্তে আস্তে ডিস্টাল এক্সট্রিমিটিতে যাবে। আর প্লিওমরফিজম দেখা যায়। আর র্যাপিড এভলিউশন হয়। আর একটা কী হয়? র্যাপিড ইভলিউশন হয়, এটাও কিন্তু অপশানে থাকতে পারে, র্যাপিড ইভলিউশন হয়ে থাকে, ঠিক আছে। এবার আর স্মল পক্সের ক্ষেত্রে সেন্ট্রিপিউগাল হবে, পেরিফেরালি দেখা যাবে মেনলি, আর মোর দ্যান চেস্ট, অ্যাবডোমেন, এগুলোতে কিন্তু আগে আসবে। ওকে, এই গেল তোমার চিকেন পক্স আর স্মল পক্স নিয়ে। এবার চিকেন পক্সের ক্ষেত্রে কমপ্লিকেশন কী হয়? রে সিনড্রোম হয়। রে সিনড্রোম এটা কি? অকারিং ডিউরিং রিকভারি ফ্রম দ্য ডিজিজ, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসিও হতে পারে। রেস সিনড্রোম আর ডিআইসি এইগুলো কিন্তু দেখা যেতে পারে চিকেন পক্সের কমপ্লিকেশন হিসেবে। স্মল পক্সে সেরকম কোনো কমপ্লিকেশন নেই। আর স্মল পক্সটা কিন্তু ইরাডিকেটেড হয়ে গেছে কত সালে? দ্যাট ইজ ইন্ডিয়াতে ইরাডিকেট হয়েছে 2014-এ। 2014-এ স্মল পক্স ইরাডিকেটেড হয়ে গেছে। ওকে, আর এরপরে যেটা আছে মিজেলস আছে। মিজেলসকে আমাদের কী বলা হয়? রুবিওলা বলা হয়। এটা কিন্তু গোলাবে না, মিজেলসকে রুবিওলা বলা হয়। আর রুবেল্লা কিন্তু পুরো আলাদা। মিজেলস রুবেলা যেটা থাকে এমআর ভ্যাকসিন, তো এখানে মিজেলস আর রুবেলা আলাদা, কিন্তু এখানে মিজেলসকে আর একটা কী বলা হয়? রুবিওলাও বলা হয়ে থাকে। এবার এই মিজেলসটা মেনলি কি? এটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, দ্যাট ইজ মিক্সো ভাইরাস। অনেক সময় মিক্সো ভাইরাসও পাবে, অনেক সময় আরএনএ প্যারামিক্সো ভাইরাসও পাবে, দুটোই কিন্তু হবে, মিক্সো ভাইরাস দুটোই কিন্তু এর পজিটিভ অর্গানিজম। ওকে, এবার দেখো এটার ক্ষেত্রেও আমাদের ইনকিউবেশন পিরিয়ড 10 to 14 ডেজ। এই চিকেন পক্স আর এটার ক্ষেত্রে একটু কাছাকাছি থাকে, এটা 14 to 16, এটা 10 to 14 ডেজ। আর এর ক্ষেত্রে এটা কি ড্রপলেট ইনফেকশন। যদি তোমাকে তাহলে জিজ্ঞেস করে কয়েকটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়া এরকম কমিউনিকেবল ডিজিজের উদাহরণ দাও, তাহলে তো এখানে সিম্পলি পেয়ে গেলে তোমরা চিকেন পক্স হবে, ঠিক আছে, মিজেলস হবে, আর রেসপিরেটরির মাধ্যমে যেটা ছড়ায় দ্যাট ইজ স্মল পক্স। আচ্ছা, এরপরে দেখো তাহলে এখানে যদি আমরা এর ফেজ জানতে যাই যে কটা ফেজে হয়, এটা হচ্ছে 3টে ফেজে হয়, ঠিক আছে। মানে 3টে ফেজ দেখা যায় এখানে। প্রিডরমাল, একটা থাকে প্রোডরমাল ফেজ, একটা থাকে হচ্ছে তোমার ইরাপটিভ ফেজ, আর একটা পোস্ট মিজেলস ফেজ। ইরাপটিভ ফেজ আর একটা হচ্ছে পোস্ট মিজেলস স্টেজ। তো কোন স্টেজে কী হয়? প্রোডরমাল ফেজ, যেটা মেনলি 3 to 4 ডেজ মতো থাকে, আর তারপরে এটা থাকে ইরাপটিভ ফেজটা, যেটা আছে নেক্সট 3 to 4 ডেজ থাকে, মানে এটা 8 দিন হয়ে গেল। 8 দিনের পর থেকে পোস্ট মিজেল ডেজটা বাকি মানে লেফট ফিউ ডেজ থাকে, ঠিক আছে, লেফট ফিউ ডেজ, এটা হচ্ছে পোস্ট মিজেল স্টেজ। এবার প্রোডার্মাল স্টেজে মেনলি ফিভার থাকে, আপ টু 39 ডিগ্রি সেন্টিগ্রেড মতো ফিভার থাকে, তার সাথে স্মল ব্লুইশ হোয়াইট স্পট অন এ রেড বেস, যেটাকে কী বলা হয়? কপ্লিক স্পট। তাহলে কপ্লিক স্পট হচ্ছে তোমার একটা ডায়াগনস্টিক ফিচার্স অফ মিজেলস বলতে পারো। কপ্লিক স্পট যেটা হচ্ছে কি একটা স্মল ব্লুইশ হোয়াইট স্পট অন এ রেড বেস অকার অন ইনার সার্ফেস অফ চিক, ঠিক আছে। স্মল ব্লুইশ হোয়াইট স্পট অন এ রেড বেস কোথায় দেখা যায়? অকার ইন ইনার সারফেস অফ চিকে দেখা যায়। তাহলে যদি বলে কোন স্টেজে তোমার দেখা যায়, দ্যাট ইজ প্রোডার্মাল স্টেজে কিন্তু এটা দেখা যায়। আচ্ছা,
এরপরে হচ্ছে তোমার এইগুলো দেখা গেল। এবার ইরাপটিভ ফেজ যেটা হচ্ছে নেক্সট 3 to 4 ডেসে হয়, যে এখানে কি দেখা যাবে, এখানে হচ্ছে তোমার মেনলি র্যাশটা অ্যাপিয়ার করে, ইরাপশন হয়, র্যাশটা অ্যাপিয়ার করে। এখানে ডাস্কি রেড ম্যাকিউলার র্যাশ দেখা যায়। এটা প্রথমে কোথায় আসবে, ফার্স্ট অন ফোরহেডে আসবে, তারপরে ফেস, নেক, বিহাইন্ড ইয়ার অ্যান্ড তারপরে হচ্ছে বডিতে আসবে। তাহলে ইরাপটিভ ফেজের ক্ষেত্রে র্যাশ অ্যাপিয়ার হয়। র্যাশটা কীরকম নেচার হয়ে থাকে, দ্যাট ইজ ডাস্কি রেড ম্যাকিউলার র্যাশ দেখা যায়। প্রথমে কোথায় আসবে, ফার্স্ট অন ফোরহেডে আসবে, তারপরে আস্তে আস্তে সব জায়গায় স্প্রিড আউট করবে। আর লাস্টে যেটা রয়েছে পোস্ট মিজেল স্টেজে কী হয়, এখানে আস্তে আস্তে ওয়েট লস হতে থাকে এবং কিছু দিনের জন্য সে বাচ্চা হচ্ছে উইক থাকে, ঠিক আছে। মিজেল যেটাকে বলা হয় কি হাম বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার এর ক্যারেক্টারিস্টিক ফিচার। এখানে দেওয়া আছে ফিভার, কোরাইজা, ন্যাজাল ডিসচার্জ, কাফ, রেডনেস অফ আইস, ল্যাক্রাইমেশন হতে পারে, ভমিটিং, ডায়রিয়া, কপ্লিক স্পট দেখা যাবে। ম্যাকিউলোপ্যাপুলার র্যাশ বিগিন বিহাইন্ড দ্য ইয়ার অ্যান্ড স্প্রিড র্যাপিডলি ইন ফিউ আওয়ার্স ওভার ফেস অ্যান্ড নেক, এক্সটেন্ড ডাউন টু দ্য বডি, টেকিং 2 to 3 days টু প্রোগ্রেস টু দ্য লোয়ার এক্সট্রিমিটি। আস্তে আস্তে লোয়ার এক্সট্রিমিটি, আগে তাহলে ফোরহেডে আসবে, তারপর হচ্ছে ব্যাক অফ দ্য ইয়ার, বিহাইন্ড দ্য ইয়ার, আর আস্তে আস্তে র্যাপিডলি পরে ছড়াবে, ঠিক আছে। এবার এইটার ক্ষেত্রে কমপ্লিকেশন হিসেবে কী হতে পারে, ওটাইটিস মিডিয়া, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ দ্য মিডিল ইয়ার, কনজাংটিভাইটিস, দ্যাট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা, অ্যান্ড নিউমোনিয়া, দ্যাট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা। এগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। তাহলে মিজেলসটা আরেকবার বলে দিচ্ছি। মিজেলসের ক্ষেত্রে তোমার 3টে স্টেজ হয়। মিজেলসটা একটা ভাইরাল ডিজিজ দ্যাট ইজ কজড বাই RNA প্যারামিক্সো ভাইরাস। আর এর ইনকিউবেশন পিরিয়ড যদি জিজ্ঞেস করে তখন বলবে 10 থেকে 14 দিন হয়ে থাকে। এটা কিসের মাধ্যমে ছড়ায়, দ্যাট ইজ ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। আর এর ক্ষেত্রে র্যাশটা কোন স্টেজে ওঠে, দ্যাট ইজ ইরাপটিভ ফেজে ওঠে। 3টে স্টেজ দেখা যায়, প্রোডার্মাল স্টেজ, ইরাপটিভ স্টেজ আর হচ্ছে পোস্ট মিজেল স্টেজ। এবার এর মধ্যে কপ্লিক স্পট কোন স্টেজে দেখা যায়, প্রোডার্মাল স্টেজে দেখা যায়। ইরাপটিভ স্টেজে কী হয়, দ্যাট ইজ ম্যাকিউলো ড্যাশ বা বলতে পারো ম্যাকিউলোপ্যাপুলার ড্যাশ, ডাস্কি রেড কালারের, প্রথমে আসবে ফোরহেডে, তারপর আস্তে আস্তে স্পিড করবে, 2 to 3 days টাইম লাগে, ঠিক আছে, এক্সট্রিমিটি থেকে যেতে। আর লাস্টে পোস্ট মিজেল স্টেজ, সেখানে হচ্ছে ফিউ ডেসের জন্য তোমার রিমেন উইক থাকে বাচ্চারা এবং আস্তে আস্তে ওয়েট লস হতে পারে। এরপর দেখো যেটা কমিউনিকেবল ডিজিজ আছে, দ্যাট ইজ রুবেলা। এটা হচ্ছে রুবেলা, ঠিক আছে, নট রুবিওলা। রুবেলাটাকে বলা হয় কি, জার্মান মিজেলস। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে জার্মান মিজেলস কোন ডিজিজের অপর নাম, কোন কমিউনিকেবল ডিজিজের অপর নাম, দ্যাট ইজ রুবেলা, ঠিক আছে, RUBELLA। রুবেলাটা এটাও একটা ভাইরাল ডিজিজ দ্যাট ইজ কজড বাই RNA ভাইরাস অফ টোগা ভাইরাস ফ্যামিলি থেকে বিলং করে। সেই ভাইরাস হচ্ছে এই তোমার হচ্ছে রুবেলা কজ করে। এবার এর ইনকিউবেশন পিরিয়ড দেখো 2 থেকে 3 সপ্তাহ, মানে হচ্ছে হতে পারে 21 দিন পর্যন্ত। অ্যাভারেজ কত ধরা হয়, 18 ডেজ। তুমি অ্যাভারেজটাও বলতে পারো, এবার উইক্সও বলতে পারো, 2 to 3 weeks মতো হয়ে থাকে। মোড অফ ট্রান্সমিশন কী হয়, দ্যাট ইজ ড্রপলেট। তাহলে আরও একটা পেয়ে গেলাম আমরা ড্রপলেটের মধ্যে, দ্যাট ইজ রুবেলা বা জার্মান মিজেলস বলা হয়, ঠিক আছে, জার্মান মিজেলস বলা হয়। তো এবার এর ক্ষেত্রেও দেখো, এর ক্ষেত্রে সাইন অ্যান্ড সিমটম কী থাকবে, এখানেও কিন্তু র্যাশ আসবে। এই যত রুবিওলা আমরা হচ্ছে পেলাম, চিকেন পক্স, স্মল পক্স, প্রত্যেকটাতেই র্যাশ কিন্তু আসবেই, ঠিক আছে। তার সাথে কোরাইজা দেখা যায়, সোর থ্রোট হতে পারে, লো গ্রেড ফিভার হতে পারে, আর লিম্ফ্যাডেনোপ্যাথি, লিম্ফ নোড ফুলে যেতে পারে, ঠিক আছে। আর হচ্ছে তোমার কমপ্লিকেশনে কী দেখা যাবে, জয়েন্ট পেন বা আর্থালজি হতে পারে, থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা দেখা যেতে পারে। পারপিউরা কি, যেগুলো হচ্ছে স্কিন আন্ডার র্যাশ, ঠিক আছে। সবচেয়ে ছোটো র্যাশ যেগুলো থাকে, দ্যাট ইজ পারপিউরা, তারপর পিটিকিয়া, তারপর হচ্ছে আস্তে আস্তে বড় হলে সেটাকে এরপর হেমাটোমার আগের একটা থাকে, ঠিক আছে, এরকম হচ্ছে আস্তে আস্তে বড়, হেমাটোমাটা সবচেয়ে বড়। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে মোটামুটি হচ্ছে আমরা রুবেলা সম্পর্কে এগুলোই জানলাম। রুবেলা হচ্ছে কারো যদি প্রেগনেন্ট ওম্যানের কোনো রুবেলা ইনফেকশন হয়, ঠিক আছে, বা জার্মান মিজেলস ইনফেকশন হয়, তাহলে কিন্তু মানে ওটাই হচ্ছে স্টর্চের মধ্যে সবচেয়ে STO-RCH যেটা রয়েছে, রুবেলা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে রুবেলাটা বেশি হচ্ছে তোমার ইনফেক্টেড হয়। আর রুবেলায় ইনফেক্টেড হলে তাহলে বাচ্চার কিন্তু একটা হতে পারে কার্ডিয়াক ডিজিজ হতে পারে, আর একটা হচ্ছে তোমার যেটা হতে পারে কি, নিউরাল ডিজিজ হতে পারে, ঠিক আছে। কার্ডিয়াক ডিজিজের মধ্যে মোস্ট কমন যেটা হয়, দ্যাট ইজ কী হয়, VSD, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হতে পারে। আর যেটা হচ্ছে তোমার এই বাচ্চার এইটাতে নিউরালে মোস্ট কমন যেটা হয়, দ্যাট ইজ NTD বা নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, ওকে। আচ্ছা,
এইখানে আর একটু বলে দিই যে হচ্ছে মিজেলস যে কমপ্লিকেশন বললাম, কমপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আরও একটা হতে পারে, দ্যাট ইজ এনসেফ্যালাইটিস হচ্ছে কি আমাদের ইনফ্লামেশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা, ঠিক আছে। এবার এখানে এনসেফ্যালাইটিসে মেনলি এটা একটা ফ্যাটাল কমপ্লিকেশন বা গ্রেভ কমপ্লিকেশন অফ মিজেলস হতে পারে, যেটা এর আর একটা নাম বলা হয় এসএসপি মানে কি, এসএসপি হচ্ছে সাব অ্যাকিউট, এস ফর সাব অ্যাকিউট, এস ফর স্ক্লেরোসিং, পি ফর হচ্ছে প্যান, ই ফর হচ্ছে প্যান এনসেফ্যালাইটিস, ঠিক আছে। বা হতে পারে মেনিনজো এনসেফ্যালাইটিসও হতে পারে। এটা হচ্ছে একটা মিজেলসের লেট কমপ্লিকেশন, যেটা হচ্ছে 5 years আফটার দ্য চাইল্ড হ্যাড মিজেলস, ঠিক আছে। যদি ডেভেলপ করে 5 বছর পরেও কিন্তু এই কমপ্লিকেশন হতে পারে, লেট কমপ্লিকেশন। আর তাছাড়া যেটা হয় ওটাইটিস মিডিয়া, কনজাংটিভাইটিস, নিউমোনিয়া, বা আরেকটা হতে পারে ক্রুপ, ক্রুপ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি এখানে স্টার দিয়ে লিখে দিলাম। ক্রুপটা কি, ক্রুপটা হচ্ছে তোমার ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিসকে বলা হয় ক্রুপ, ঠিক আছে। প্রিভেনশন কী করে করাবে, মিজেলস ভ্যাকসিন বা এমআর ভ্যাকসিন যেটা নেওয়া হয় সে তার মাধ্যমে প্রিভেনশন করা যাবে। আর চিকেন পক্সের ক্ষেত্রে আর একটু বলে দিই, চিকেন পক্সের ক্ষেত্রে হচ্ছে তোমার এটার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড তো বলা হলো যে 14 to 16 days বা অ্যাভারেজ 15 days বলা যেতে পারে। আর এখানে যে র্যাশটা বলেছিলাম, র্যাশটা হচ্ছে সিমেট্রিক্যাল হলো, ঠিকই আছে। আর এর র্যাশটা লাগে স্কিন লুক লাইক বা ডিউ ড্রপস, ঠিক আছে, ইউনিলকিউলার উইথ সুপারফিশিয়াল ইন নেচার। ডিউ ড্রপসের মতো র্যাশটা হতে পারে, ডিউ ড্রপস র্যাশটা মতো হতে পারে, ঠিক আছে, র্যাশটা। আর এর ক্ষেত্রে হচ্ছে তোমার হলমার্ক অফ চিকেন পক্স হচ্ছে ইজ এ র্যাশ হুইচ ডিসক্রাইব হ্যাজ হ্যাভিং এ ডিউ ড্রপ অন এ রোজ পেটাল, ঠিক আছে। আর একটা প্যাটার্ন বলা যেতে পারে ডিউ ড্রপস অন এ রোজ পেটাল, এই ফরম্যাটেও কিন্তু এটাকে র্যাশটাকে ডিসক্রাইব করা যেতে পারে। আচ্ছা, এরপরে চলে যায় মামস। এটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, দ্যাট ইজ জেনাস রুবুলা ভাইরাস অফ দ্য ফ্যামিলি প্যারামিক্সোভিরিডি। সবই প্যারামিক্সো ভাইরাসের হচ্ছে তোমার ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু জেনাসটা হচ্ছে এখানে রুবুলা ভাইরাস, ঠিক আছে। রুবুলা ভাইরাস, মামস, প্যারামিক্সো ভাইরাস আরএনএ ভাইরাসের জন্য হয়। এটাতে হচ্ছে কি অ্যাফেক্টেড করে গ্ল্যান্ডুলার অ্যান্ড নার্ভাস টিস্যু, অ্যাফেক্টেড করে হচ্ছে গ্ল্যান্ডুলার অ্যান্ড নার্ভাস টিস্যুকে অ্যাফেক্টেড করে। আচ্ছা, এবার এইখানে মেনলি মামসের ক্ষেত্রে কী হয়, মামসে হচ্ছে নন সাপুরেটিভ এনলার্জমেন্ট অ্যান্ড টেন্ডারনেস অফ স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, মেনলি প্যারোটাইটিস দেখা যায়। তাহলে এনলার্জ অফ স্যালিভারি গ্ল্যান্ড মেনলি প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে, প্যারোটাইটিস দেখা যায়। এবার এর ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড কত, 2 থেকে 3 সপ্তাহ বা ইউজুয়ালি 18 ডে। আচ্ছা, এবারে দেখো আমরা মামসেটা পড়লাম, মামসের ক্ষেত্রেও ট্রান্সমিশন কী হবে, মোড অফ ট্রান্সমিশন ড্রপলেট। তাহলে ড্রপলেটের মধ্যে আমরা কী পেলাম, এখানে দেখো এতগুলো আমি লিখে দিয়েছি। চিকেন পক্স, মিজেলস, রুবেলা বা জার্মান মিজেলস, মামস, ইনফ্লুয়েঞ্জা, টিউবারকিউলোসিস, মেনিনজোকক্কাল মেনিনজাইটিস, ডিপথেরিয়া এবং পারটুসিস সব কিছুই কিন্তু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। এবার মামসের ক্ষেত্রে যদি আমি বলি ফার্স্ট ইন্ডিকেশন কী বা কমনেস্ট হচ্ছে তোমার ইন্ডিকেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী দেখে জানতে পারবো, দ্যাট ইজ পেন অ্যান্ড সোয়েলিং ইন আইদার অর বোথ প্যারোটিড গ্ল্যান্ড, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। বাট মে অলসো ইনভলভ সাবলিঙ্গুয়াল অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস, কিন্তু মোস্ট কমন হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডেই হচ্ছে সোয়েলিং পেন আসবে, কিন্তু সাবলিঙ্গুয়াল বা সাবম্যান্ডিবুলার যে গ্ল্যান্ড রয়েছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড সেটাতেও ইনভলভ হতে পারে। এইটার জন্যই কিন্তু ইয়ারেকে হতে পারে, এবং পেন অ্যান্ড স্টিফনেস অন ওপেনিং দ্য মাউথ। আর কমপ্লিকেশনে কী হবে, কমপ্লিকেশনে অর্কাইটিস মানে কি যদি জিজ্ঞেস করা হয় অর্কাইটিস কি, আইটিস মানে ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন কোথায় হবে, ইনফ্লামেশন হচ্ছে তোমার মেলদের যে টেস্টিস রয়েছে, যে টেস্টিস হচ্ছে বাইল্যাটারাল অর্কাইটিস হতে পারে, যার কারণে স্টেরিলিটিও কিন্তু হতে পারে, টেস্টিস ইনফ্লামেশন যদি হয়। আর ফিমেলদের ক্ষেত্রে ওভারাইটিস হতে পারে, মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ওভারি। আর উফোরাইটিস হতে পারে, মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য উফোর, মানে কি এখানে উফোর মানে হচ্ছে বোঝাচ্ছে যেমন ওদিকে টেস্টিস, সেখানে হচ্ছে ওভারির সাথে হচ্ছে তোমার যে রয়েছে ওভারির সাথে কানেক্টেড রয়েছে
পুরো যে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ঠিক আছে, সেই উফোরাইটিস হচ্ছে এখানে ইনফ্লামেশন হতে পারে। আর তার সাথে এটা হচ্ছে কমনেস্ট একটা কমপ্লিকেশন। আর চিলড্রেনদের কী হতে পারে, প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিস বা ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। এছাড়াও মেনিনজোএনসেফালাইটিস, মেনিনজাইটিস, হেপাটাইটিস, ডিফনেস, আর্থ্রাইটিস, মায়োকার্ডাইটিস এগুলো হতে পারে। আর মামস ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হয় তাহলে সেটা স্পন্টিনিয়াস অ্যাবর্শন কজ করে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, মামস ইন ফার্স্ট ট্রাইমেস্টার কজেস কি কজ করে, দ্যাট ইজ স্পন্টিনিয়াস অ্যাবর্শন কজ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আছে। ইনফ্লুয়েঞ্জা এটাও হচ্ছে তোমার ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, এবং এর ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাটা কি, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস ডিজিজ, কিন্তু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যদি বলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওটা ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে। টাইপ এ, টাইপ বি, টাইপ সি ভাইরাসেস ইন দ্য অর্থোমিক্সোভিরিডি ফ্যামিলি থেকে বিলং করে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 72 আওয়ার্স, 18 থেকে 72 ঘন্টা। আর ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমাদের কি হবে, ম্যানিফেস্টেশন কি দেখতে পাবো, দ্যাট ইজ ইনফ্লামেশন হবে এবং নেক্রোসিস অফ সুপারফিশিয়াল এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। রেসপিরেটরি ট্র্যাক্টে এখানে কিন্তু তোমার মেনলি ইনফ্লামেশন দেখা যাবে। ওকে, ইনফ্লুয়েঞ্জা এটাকে কী বলা হয়, সোয়াইন ফ্লু বলা হয়ে থাকে, সোয়াইন ফ্লু ডিজিজও বলা হয়ে থাকে। এবার এটা হচ্ছে 4 টাইপের, এ বি সি ছিল, কিন্তু ডি টাইপও রয়েছে। টাইপ এ এবং বি হচ্ছে প্যান্ডেমিক বা এপিডেমিক কজ করতে পারে। টাইপ এ অ্যান্ড বি এটা হচ্ছে প্যান্ডেমিক অ্যান্ড এপিডেমিক কজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এখানে তাহলে কী সাইন সিমটম আমরা পাবো। সাইন সিমটমের মধ্যে দ্যাট ইজ বললাম ফিভার হতে পারে, চিলস হতে পারে, পেন, কাফিং হতে পারে, এবং তার সাথে ইনফ্লামেশন অ্যান্ড নেক্রোসিস অফ সুপারফিশিয়াল এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে, এগুলো। আর জেনারেলাইজড উইকনেস, এখানেও কি থাকবে কমপ্লিকেশন হিসেবে, রেস সিনড্রোম থাকতে পারে, তার সাথে নিউমোনিয়া হতে পারে মোস্ট কমন, এবং ড্রেডেড কমপ্লিকেশন, আর তার সাথে অ্যাকিউট সাইনোসাইটিস আর ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস এগুলো কিন্তু সব হতে পারে। প্রিভেনশন কি করে নেওয়া হয়, দ্যাট ইজ কিল্ড ভ্যাকসিন যদি হয়, দ্যাট ইজ প্রডিউস ইমিউনিটি অনলি ফর 6 to 12 মান্থ। তাহলে ইনফ্লুয়েঞ্জার এখানে ভ্যাকসিনেশনটা দাঁড়াও লিখে দিই একটু, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে না, ওয়েট, পেজ অ্যাড করি একটা। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জারটা আমি এখানে লিখে দিচ্ছি। ইনফ্লুয়েঞ্জা প্রিভেনশনের ক্ষেত্রে মেনলি ভ্যাকসিনেশন দুটো মোডে আছে ভ্যাকসিনেশন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য কিল্ড ভ্যাকসিন রয়েছে, দ্যাট ইজ প্রডিউস ইমিউনিটি only for 6 to 12 মান্থ। 6 to 12 মান্থের জন্য ইমিউনিটি প্রডিউস করে। ডোজ হচ্ছে তোমার 0.5 ml ফর অ্যাডাল্টের জন্য এবং 0.25 ml হচ্ছে ফর 6 to 36 মান্থ চাইল্ডদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ডোজ। এটা কি রুটে দেওয়া হয়, রুট হচ্ছে ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, ইন আপার আর্ম, সাইট হচ্ছে আপার আর্ম, ঠিক আছে। আর লাইভ অ্যাটেনিউটেড, এটা গেল কিল্ড ভ্যাকসিন। যদি লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন দেওয়া হয় তাহলে সেটার ক্ষেত্রে কী রকম কী ডোজে কী দেওয়া হবে। লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন যদি হয় তাহলে তার ক্ষেত্রে সিঙ্গেল ডোজ বাই ইন্ট্রান্যাজাল স্প্রেতে দেওয়া হয়, ঠিক আছে। ওয়েট, সিঙ্গেল ডোজ বাই ইন্ট্রান্যাজাল স্প্রেতে দেওয়া হয়। আর অ্যান্টিভাইরাল ড্রাগ রয়েছে অসেলটামিভির আর হচ্ছে জ্যামামিভির, এটা ইউজ করা হয়, ঠিক আছে। অ্যান্টিভাইরাল ড্রাগ, যেহেতু ভাইরাল ডিজিজ, অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করা হয়, দ্যাট ইজ একটার নাম হচ্ছে
অসেলটামিভির মিভির, আর একটা হচ্ছে মিভির, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার অ্যান্টিভাইরাল ড্রাগের মধ্যে। আচ্ছা, এরপরে কি আছে, ডিফথেরিয়া দ্যাট ইজ অলসো নট ভাইরাল ডিজিজ, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং ব্যাকটেরিয়ালের মধ্যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি, এবং এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 to 6 days, আর অলসো এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। এবার এখানে হচ্ছে তোমার যে যদি বলা হয় যে কর্নিব্যাকটেরিয়াম ডিফথেরি, এটা কি, এটা হচ্ছে একটা ব্যাসিলাই, ঠিক আছে। এটা হচ্ছে লো এফলার বলা হয় ব্যাসিলাই, এটা একটা ব্যাসিলাই। ওয়েট, হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসিলাই, এবং অ্যানাদার নেম কি, এটার অ্যানাদার নেম হচ্ছে ক্লেবস লোফলার ব্যাসিলাস বলা হয়, ঠিক আছে, ব্যাসিলাস বলা হয়। এবার এর ক্ষেত্রে তোমার মেনলি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা এটা 2 to 6 days বললাম। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী কী দেখা যাবে, মেনলি হচ্ছে তোমার ফ্যারিঙ্গো টনসিলার ডিপথেরিয়া দেখা যায়, আর হচ্ছে ল্যারিঙ্গো ট্রাকিয়াল ডিপথেরিয়া, আর হচ্ছে ন্যাজাল ডিপথেরিয়া, অ্যান্ড কম্বিনেশন হচ্ছে তোমার ফ্যারিঙ্গো কম্বিনেশন, এই কয়েকটা থাকে, ঠিক আছে। তাহলে মেনলি 3 ধরনের ডিপথেরিয়া হয়, একটা হচ্ছে ন্যাজাল হয়ে থাকে, একটা হচ্ছে তোমার ল্যারিঙ্গো ট্রাকিয়াল, আর একটা হচ্ছে ফ্যারিঙ্গো টনসিলার হয়ে থাকে, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে সাইন সিমটম কী কী দেখা যায়, সাইন সিমটম হচ্ছে সোর থ্রোট, ডিফিকাল্ট সোয়ালোয়িং, ঠিক আছে, যেটাকে ডিসফেজিয়া বলা হচ্ছে, লো গ্রেড ফিভার হতে পারে, থ্রোট মেশ ও মাইল্ড এরিদেমা, তারপর হচ্ছে লোকালাইজড এক্সুডেট হতে পারে, pseudomembrane, difficult with vision, speech, swallowing, toxin produced by bacteria may cause nerve damage resulting in often paralysis of soft palate, eye muscles and extremity. এখানে কমপ্লিকেশন নিউরোলজিক্যাল প্রবলেম, এনসেফ্যালোপ্যাথি, কনভালশন এবং ইনফ্যান্টাইল স্প্যাজমস কিন্তু দেখা যেতে পারে। ওকে, তাহলে এই তিন ধরনের যে ডিপথেরিয়া রয়েছে, 3 ধরনের ডিপথেরিয়ার মধ্যে এই ধরনের সাইন সিমটমগুলো সব কম্বিনেশন করে কিছু কিছু থাকে। আর ডিপথেরিয়ার ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট কি, দ্যাট ইজ সিক টেস্ট, SHICK, ঠিক আছে, SCHICK, সিক টেস্ট করা হয়। সিক টেস্টের ক্ষেত্রে এখানে এটা ইনভেন্টেড হয়েছিল কত সালে, 1910 সালে বেলা শিক ইনভেস্টেড করেছিল, দ্যাট ইজ টু ডিটারমাইন দ্য প্রেজেন্স অফ অ্যান্টিটক্সিন স্ট্যাটাস অ্যান্ড পারসনস ডিগ্রি অফ ইমিউনিটি, ঠিক আছে, অর হাইপার সেন্সিটিভিটি এগেনস্ট ডিপথেরিয়া, এখানে সিক টেস্টে দেখা হয়, ঠিক আছে। আর এইটা সিক টেস্টটা পারফর্ম করতে গেলে কী করতে হয়, 0.1 ml ডাইলিউট ডিপথেরিয়া টক্সিন ইনজেক্টেড করতে হয় ইন্ট্রাডার্মালি আর্মে, ঠিক আছে। রেডনেস এবং সোয়েলিং 5 থেকে 10 মিলিমিটার মতো হচ্ছে তোমার ইন্ডিকেট করে পজিটিভ রেজাল্ট, এবং নো সোয়েলিং বা নো টেন্ডারনেস বা রেডনেস যদি আসে তাহলে নেগেটিভ রেজাল্ট, ঠিক যেমন মনট্যাক্স টেস্টটা করে অনেকটা, ওখানে PPD প্রোটিন পিউরিফাইড ডেরিভেটিভ দেওয়া হয়, এখানে হচ্ছে তোমার ডিপথেরিয়া টক্সিন দেওয়া হয়, ঠিক আছে। ইট শোস এ পারসন সাসেপ্টিবিলিটি টু কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া টক্সিন। ওকে, এটা হচ্ছে তাহলে ডিপথেরিয়ার সিক টেস্টের ব্যাপার স্যাপার গেল। আচ্ছা, এখানেও প্রিভেনশন কী করে করা হয়, ভ্যাকসিনেশন করা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মাধ্যমে, বা DPT বুস্টার 1-2 পরে দেওয়া হয়, আর কন্ট্রোল করা হয় হচ্ছে আর্লি ডিটেকশন, আইসোলেশন করা হয় অ্যাটলিস্ট 14 days বা টিল 2 নেগেটিভ থ্রোট সোয়াবস করে, তারপরে কিন্তু এটার কন্ট্রোল করা যেতে পারে। এরপরে কী আছে দেখো, পারটুসিস বা পারটুসিসকে কী বলা হয়, হুপিং কাপ বলা হয় থাকে। পারটুসিস, বর্ডেটেলা পারটুসিস, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হয়ে থাকে, দ্যাট ইজ বর্ডেটেলা পারটুসিসের কারণে ছড়ায়। এবার এটাকে কী বলে, বার্কিং কাফও বলা হয়, অ্যানাদার নেম কি, বার্কিং কাফ বলা হয়, বা 100 days কাফ, 100 days কাফও কিন্তু বলা হয়, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে এরোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এরোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ইনকিউবেশন পিরিয়ড কত, 7 থেকে 14 দিন হচ্ছে এর ইনকিউবেশন পিরিয়ড। আর এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন বা ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে, এবং এজ বিলো 5 years, কাদের ক্ষেত্রে মেনলি হয়, এজ বিলো 5 years, ঠিক আছে। আর এখানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে তোমার 3টে স্টেজে হয়, একটা হচ্ছে ক্যাটারাল স্টেজ, একটা হচ্ছে পারক্সিমাল স্টেজ, একটা হচ্ছে কনভালসেন্ট স্টেজ, 3টে স্টেজে হয়। তাহলে কী কী বললাম এখানে লিখে নাও, একটা হচ্ছে ক্যাটারাল, CATARRHAL ক্যাটারাল স্টেজ, 2 নম্বর হচ্ছে পারক্সিমাল
প্যারাক্সিমাল স্টেজ, আর 3 নম্বরে হচ্ছে আমাদের কনভালেসেন্ট, কনভালেসেন্ট স্টেজ। এবার ক্যাটারাল স্টেজে হচ্ছে এটা হচ্ছে 1 to 2 উইকস মতো থাকে, 1 to 2 উইকস মতো থাকে ক্যাটারাল স্টেজটা। আর এই ক্যাটারাল স্টেজে কি হয় মেইনলি এখানে রানি নোজ, ঠিক আছে, রানি নোজ বা রাইনাইটিস, তার সাথে হচ্ছে তোমার স্নিজিং, লো গ্রেড ফিভার, মাইল্ড কাপ বা হচ্ছে সিমটম লাইক কমন কোল্ড, এটা হচ্ছে তোমার মোস্ট ইনফেকশাস স্টেজ অফ ডিজিজ। তাহলে ক্যাটারাল স্টেজটা হচ্ছে মোস্ট ইনফেকশাস স্টেজ, এটা হচ্ছে। এরপরে 2 নম্বর প্যারাক্সিমাল স্টেজ, এটা হচ্ছে 2 to 4 উইকস মতো হয়, আর এখানে হচ্ছে তোমার 10 উইকস পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। এর ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো কী কী, এটা হচ্ছে তোমার বার্স্ট অফ র্যাপিড বা পারক্সিসম কনজিকিউটিভ কাপ হতে পারে, ফলোড বাই ডিপ হাই পিচ ইন্সপিরেশন, হুপ টাইপের কাপ, যেটা 100 ডেজ পর্যন্ত স্টে করতে পারে, ওই জন্য 100 ডেজ কাপও কিন্তু বলা হয়। আর কনভালেসেন্ট স্টেজ হচ্ছে তোমার পেশেন্ট ইউজুয়ালি রিকভার ইন 1 to 2 উইকস বাট মে লাস্ট ফর মান্থ। তাহলে এখানে দেখো কী কী সাইন সিমটম দিয়েছে, ল্যাক্রাইমেশন, স্নিজিং, কোরাইজা, অ্যানোরেক্সিয়া, ম্যালাইজ, হ্যাকিং, নাইট কাপ, ডিপ হাই পিচ ইন্সপিরেশন যেটা হুপ হতে পারে, ভমিটিং, সায়ানোসিস, অ্যাপনিয়া, হেমারেজ, এপিস্ট্যাক্সিসও আসতে পারে, হেমাপটাইসিস আসতে পারে, সেরিব্রাল, এগুলো কিন্তু খুব মানে হচ্ছে কী বলতে পারি যে আমাদের কমন বা ফ্যাটাল একটা সাইন সিমটমও হতে পারে। হিমোপটাইসিস যদি হয়, সেরিব্রাল হেমারেজ হয়, এপিস্ট্যাক্সিস কনভালশন হয়, ঠিক আছে। আর কমপ্লিকেশনের মধ্যে কী হয়, ব্রঙ্কাইটিস বা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস, দ্যাট ইজ কমন, ব্রঙ্কিএক্টেসিস হতে পারে, এপিস্ট্যাক্সিস হতে পারে, আর হচ্ছে তোমার ব্রঙ্কো নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে, ব্রঙ্কিএক্টেসিস বললাম, আর হিমোপটাইসিস দ্যাট ইজ সাবকনজাংটাইভাল হেমারেজ, এগুলো কিন্তু সব এর কমপ্লিকেশন হিসেবে হতে পারে। অ্যাট ইজ পার্টুসিস গেল। আর প্রিভেনশন তাহলে কী করে করবো, প্রিভেনশন অ্যাক্টিভ ইমিউনাইজেশন বাই ডিপিটি ভ্যাকসিনেশন বা পেন্টাভ্যালেন্ট, যেখানে পার্টুসিস থাকছে, আর নাও ইট রিপ্লেস বাই পেন্টাভ্যালেন্ট বলে দিলাম। আর অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক লাইক কী কী দেওয়া যেতে পারে, এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টিবায়োটিক লাইক এরিথ্রোমাইসিন আর হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে, এগুলো দেওয়া যেতে পারে। এরপর আছে মেনিনজাইটিস, ঠিক আছে, দ্যাট ইজ অলসো এ ব্যাকটেরিয়াল ডিজিজ, কি ব্যাকটেরিয়া, নিজেরিয়া মেনিনজিটাইটিস, ঠিক আছে, নিজেরিয়া মেনিনজিটাইটিস, এই ব্যাকটেরিয়ার কারণে তোমার হচ্ছে এই ডিজিজটা হয়ে থাকে, দ্যাট ইজ মেনিনজাইটিস বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে দেখো ইনকিউবেশন পিরিয়ড কী হয়ে থাকে, 3 to 4 ডেজ মতো হয়ে থাকে, ড্রপলেট ইনফেকশন হয় এটাও। আর এখানে মেনলি তোমার এটাও মেনিনজাইটিস মানে হচ্ছে তোমার ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস হবে, মেনিনজেস কি, মেনিনজেস হচ্ছে কভারিং অফ ব্রেন, যেটা হচ্ছে একটা থাকছে ডুরা ম্যাটার থাকছে, একটা হচ্ছে অ্যারাকানয়েড ম্যাটার থাকছে, আর একটা হচ্ছে ইনার লেয়ার যেটা পায়া ম্যাটার থাকছে, ঠিক আছে, পায়া ম্যাটার থাকছে। তো এটা হচ্ছে তোমার কভারিং করে। এবার এর মাঝে মাঝে স্পেস থাকে, ডুরা ম্যাটার যেটা আউটার লেয়ার এবং মিডিলের মাঝে সাবডিউরাল স্পেস, এবং অ্যারাকনয়েড ম্যাটার পায়া ম্যাটারের সাব অ্যারাকনয়েড স্পেস থাকছে, যেখানে সিসেপটা ফ্লো করে, ঠিক আছে। এখানে আমি জাস্ট অত ডিটেলসে যাচ্ছি না। দেখো এখানে কী কী হচ্ছে সাইন সিমটম, হেডেক, ভমিটিং, স্টিপ নেক হয়ে যায়, ঠিক আছে, এটা এই ব্যাকটেরিয়ার জন্য মেনলি যেটা ইনফেকশনটা ঘটায়। আর ফোটোফোবিয়া বা মানে ফোটোফোবিয়া বলতে কি, ফোবিয়া ইন ফোটো, অর্থাৎ তোমার হচ্ছে এখানে তার দেখতে বা ফোটোতে গেলে তার হচ্ছে একটা আলাদা রকম ফিল হয়, ঠিক আছে। আর ভেরিয়াস নিউরোলজিক্যাল সাইন দেখা যায়। এখানে হচ্ছে তোমার কী কী আসবে, এখানে হচ্ছে আমাদের কমপ্লিকেশনের টোটাল হিয়ারিং লস হয়ে যেতে পারে, ব্যালেন্স লস হয়ে যেতে পারে, কোঅর্ডিনেশন প্রবলেম হতে পারে, এবং সেপ্টিসেমিয়া বা আর্থ্রাইটিস, এগুলো কিন্তু অ্যাজ এ তোমার কমপ্লিকেশন হিসেবে দেখা যেতে পারে। আচ্ছা, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, যেটাকে সার্স বলা হয়, সার্সের ফুল ফর্ম কিন্তু ধরতে পারে, দ্যাট ইজ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা হচ্ছে নিউ স্ট্রেন করোনা ভাইরাস, দ্যাট ইজ ভাইরাল ডিজিজ, নিউ স্ট্রেন করোনা ভাইরাস, বা যেটা SARS-CoV-2 এর জন্য হতে পারে 2 to 7 ডেজ ইনকিউবেশন পিরিয়ড। আর এটা ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্টস ইনফেক্টেড ম্যাটেরিয়াল, ঠিক আছে, পেশেন্টস যারা ইনফেক্টেড ম্যাটেরিয়াল তাদের ক্লোজ কন্ট্যাক্টে আসলে SARS-CoV-2 ভাইরাস অ্যাফেক্ট যদি করে তাহলে সার্স হতে পারে বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম হতে পারে। আচ্ছা, এর জন্য কী হয়, এর জন্য হচ্ছে তোমার ফিভার, ম্যালাইস, হিলস, হেডেক, মায়ালজিয়া, ডিজিনেস, কাফ, থ্রোট আর রানি নোজ, এগুলো সাইন সিমটম হতে পারে। আর কমপ্লিকেশন হিসেবে পালমোনারি, আর হচ্ছে ডিকম্পেনসেশন, আর তোমার এআরডিএস মানে কি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা হচ্ছে কমপ্লিকেশন হিসেবে হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে কী আছে, টিউবারকিউলোসিস বা টিবিটা একটু তোমার হচ্ছে ডিটেলসে বলে দিই, দাঁড়াও। টিবি দ্যাট ইজ, এটাকে কী বলা হয়, কজ ডিজিজ, ঠিক আছে,
CHS কজ ডিজিজও বলা হয়ে থাকে, দ্যাট ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা এম টিউবারকিউলোসিস। কিসের কারণে এটা হয়? তাহলে এম টিউবারকিউলোসিস বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের কারণে টিবিটা আমাদের হয়ে থাকে, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, ওকে। ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যারাসাইটও বলা হয়, যেটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ নন মোটাইল নন স্পোর ফর্মিং রড শেপ স্ট্রিক্টলি এরোবিক অ্যান্ড অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। তাহলে দেখো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসটা কী কী হয়, এখানে জাস্ট লিখে নাও একটু, ওয়েট, টিউবারকিউলোসিস কিউলোসিসে কজেটিভ অর্গানিজম তাহলে কী হয়? কজেটিভ অর্গানিজম হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা কি? এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ, ঠিক আছে, এখানে লিখে নাও, গ্রাম পজিটিভ নন মোটাইল নন স্পোর ফর্মিং রড শেপড স্ট্রিক্টলি এরোবিক অ্যাসিড ফাস্ট ব্যাসিলাসের মধ্যে পড়ে। তাহলে এতগুলো ইনফরমেশন হচ্ছে তোমার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের সম্বন্ধে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার প্যারাসাইটের মধ্যেও পড়ে। এবার এই এম টিউবারকিউলোসিস, যেটাকে বলা হয় কি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই বলা হলো, এটা মেনলি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে টিউবারকিউলোসিস ছড়ায়, যেটা হচ্ছে একটা ইনফেক্টেড পার্সন যদি থাকে তাহলে তার কন্ট্যাক্টে আসলে তার থেকে মাইক্রো অর্গানিজম ছড়িয়ে কিন্তু ড্রপলেট মানে হাঁচি কাশি ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে কিন্তু ছড়িয়ে যেতে পারে। এটা মোস্ট কমনলি এফেক্টস করে দ্য রেসপিরেটরি সিস্টেমকে, বাট আদার পার্টস অফ বডি মানে এক্সট্রা পালমোনারি টিবিও যেটা হয়, দ্যাট ইজ জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে বা জেনারেটিভ ইউরিনারি ট্র্যাক্টকে বা বোনসকে, জয়েন্টসকে, নার্ভাস সিস্টেমকে, লিম্ফ নোডসকে, স্কিনকেও কিন্তু অ্যাফেক্টেড করতে পারে, ঠিক আছে। মোড অফ ট্রান্সমিশন তাহলে এয়ারবোন ডিজিজ ট্রান্সমিটেড মেইনলি বাই ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট নিউক্লিয়াই জেনারেটেড বাই স্পুটাম পজিটিভ পেশেন্ট ডিউরিং কাফিং, স্নিজিং অ্যান্ড স্পিটিং, ঠিক আছে। তাহলে এখানে ভালো করে একটু মোড অফ ট্রান্সমিশনটা লিখে নাও। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে আমাদের এয়ারবোন ডিজিজ, ঠিক আছে। ট্রান্সমিটেড মেনলি বাই ড্রপলেট ইনফেকশন, ওকে। আচ্ছা, ড্রপলেট নিউক্লিয়াই জেনারেটেড বাই কোথা থেকে জেনারেট করতে পারে? দ্যাট ইজ একটা হচ্ছে তোমার স্পুটাম পজিটিভ পেশেন্ট ডিউরিং কাফিংয়ের সময়ে, আচ্ছা, ডিউরিং স্নিজিংয়ের সময় হতে পারে, আর হচ্ছে ডিউরিং স্পিটিং যখন থুতু ফেলছে, ঠিক আছে, পলিউটেন্ট এয়ারে, এটা হচ্ছে পলিউটেন্ট এয়ারে হতে পারে। আর ইনকিউবেশন পিরিয়ড উইকস, মান্থস বা ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে ইনকিউবেশন পিরিয়ড। আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, দেখো এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো খুব হচ্ছে ভাইটালস, এখানে যারা কী কী দিয়েছে, পারসিস্টেন্ট কাফ অফ অ্যাবাউট 3 to 4 weeks, 3 থেকে 4 সপ্তাহ মতো মানে 1 মাস মতো কাপ থাকবে, ওয়েট লস হবে, ঠিকই আছে, ফিভার, হিমোপটাইসিস, ঠিকই আছে, এগুলো আছে। আরও কয়েকটা হয়, আমি সেটা লিখে দিচ্ছি এখানে। 3 to 6 দিয়েছে, ড্রপলেট ইনফেকশন দিয়েছে। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এর মধ্যে তুমি কি কি করতে পারবে? দাঁড়াও, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসের মধ্যে, আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসের মধ্যে একটা হচ্ছে ক্রনিক কাফ হয়, ক্রনিক
কাফ হয়ে থাকে, দ্যাট ইজ 3 to 4 উইকস, 3 to 4 উইকস ডিউরেশনে ক্রনিক কাফ হয়ে থাকে, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে এদিকে কন্টিনিউয়াস লো গ্রেড ফিভার থাকতে পারে, কন্টিনিউয়াস লো গ্রেড ফিভার থাকতে পারে, লস অফ ওয়েট হবে, তার সাথে হচ্ছে চেস্ট পেন বা চেস্ট পেন অ্যান্ড হিমোপটাইসিস, চেস্ট পেন অ্যান্ড হিমোপটাইসিস মানে কি, HEMO হিমোপটাইসিস, হেমাটেমেসিস মানে হচ্ছে আমাদের যে ভমিটিং ইন ব্লাড আসবে, আর হিমোপটাইসিস কাফিং ব্লাড আসবে, ঠিক আছে। আর সোয়েটিংস আসবে, এটা হচ্ছে মেনলি নাইট সোয়েটস হবে। আর হচ্ছে তোমার তার সাথে ডিসনিয়া অন এক্সারশন, ডিসনিয়া মানে কি, এক্সারশন, ডিসনিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিদিং হবে। আর মেবি আর্লি সিমটম, এটাই হতে পারে মেবি আর্লি সিমটম, ওকে। তাহলে 1 2 3 4 5 6 এই 6টা মোটামুটি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসের মধ্যে আসবে। এবার ডায়াগনোসিস কী করে করবে, কেস ফাইন্ডিং টুলস ফর অ্যাক্টিভ টিবি, স্পুটাম এক্সামিনেশন, তারপর হচ্ছে মাস মিনিয়েচার রেডিওথেরাপি হতে পারে, রেডিওগ্রাফি হতে পারে, বা হচ্ছে তোমার টিউবারকিউলিন টেস্ট বা মন্টাক টেস্টের মাধ্যমে, আর সিবি নেট, ঠিক আছে, এগুলোর মাধ্যমে ডায়াগনোসিস হতে পারে। তাহলে ডায়াগনোসিসটা এখানে একটু লিখে নাও, ডায়াগনোসিস DIAGNOSIS, ডায়াগনোসিস কী ভাবে আমরা করতে পারবো, দ্যাট ইজ একটা বললাম স্পুটাম এক্সামিনেশন কীভাবে করা হয়, যেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর দ্য নার্স টু অবটেন এ স্পুটাম স্পেসিমেন হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, কারণ ওভারনাইট এয়ারওয়ে সিক্রেশন এর মধ্যে বেশি টিবি ব্যাসিলাই থাকতে পারে কম্পেয়ার টু স্যাম্পেল টেকেন ল্যাটার ইন দ্য ডে। ওই জন্য স্পুটাম এক্সামিনেশনে আর্লি ইন দ্য মর্নিং তোমার হচ্ছে যে স্পুটাম সেটা নেওয়া হয়, আর হচ্ছে তার সাথে ডে 1 স্যাম্পেল 1 অন দ্য স্পট, ঠিক আছে, when presenting health facility, আর ডে 2 হচ্ছে স্যাম্পেল 2 আর্লি মর্নিং স্যাম্পেল, অ্যান্ড স্যাম্পেল 3 অন দ্য স্পট আন্ডার সুপারভিশন। তাহলে এইভাবে হচ্ছে একটা ডে 1, একটা হচ্ছে ডে 2, এই দুটো। এখানে হচ্ছে তোমার স্যাম্পেল 1, এখানে স্যাম্পেল 1 নিতে হয় অন দ্য স্পটে, আর ডে 2 হচ্ছে স্যাম্পেল 2 হচ্ছে এটা আর্লি মর্নিং স্যাম্পেল নিতে হয়, আর স্যাম্পেল 3 একটা থাকে, স্যাম্পেল 3 এটা হচ্ছে আবার অন দ্য স্পটে নিতে হবে আন্ডার সুপারভিশন। আবার এর মধ্যে হচ্ছে স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি, এটা হচ্ছে ফার্স্ট চয়েস বা মেথড অফ ফার্স্ট চয়েস, কারণ এটাই রিলায়েবিলিটি আর চিপনেস হয়। আর স্পুটাম কালচার একটা হয়ে থাকে, এটা হচ্ছে তোমার আইসোলেট করতে পারে প্যাথোজেনটাকে, ইট ইজ মোস্ট রিলায়েবল ডেফিনিটিভ। স্পুটাম কালচার হচ্ছে মোস্ট রিলায়েবল মেথড, বাট এক্সপেন্সিভ হতে পারে, এটা হচ্ছে অ্যাটলিস্ট 6 উইকস টাইম লাগতে পারে। আর ইট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড অর অ্যাকিউরেটলি অ্যান্ড কনফার্মেটরি ফর টেস্ট ফর ডায়াগনস্টিক টিবি হচ্ছে স্পুটাম কালচার। তাহলে স্পুটাম এক্সামিনেশনের মধ্যে আবার কি কি থাকে, একটা হচ্ছে তোমার স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি, আর তোমার যদি বলে ফার্স্ট চয়েস এটা, কিন্তু মোস্ট রিলায়েবল আর গোল্ড স্ট্যান্ডার্ড যদি বলে দ্যাট ইজ স্পুটাম কালচারটা হচ্ছে তোমার মোস্ট গোল্ড স্ট্যান্ডার্ড আর হচ্ছে মোস্ট রিলায়েবল। আচ্ছা, এছাড়াও এটা হচ্ছে 1 নাম্বার গেল স্পুটাম এক্সামিনেশন। এছাড়াও আর কি হতে পারে, 2 নাম্বারে হচ্ছে তোমার মাস মিনিয়েচার রেডিওগ্রাফি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার ইট ইজ নট ইউজড কমনলি বিকজ ইট গিভস আনরিলায়েবল রেজাল্ট, তাহলে এটা হচ্ছে অতটা রিলায়েবল রেজাল্ট দেয় না বলে নট ইউজ কমনলি, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আর কি হয়, 3 নাম্বারে আমাদের হতে পারে টিউবারকিউলিন টেস্ট, বা যেটাকে বলা হয় মন্টাক্স টেস্ট, টিউবারকিউলিন অর মন্টাক্স
টেস্ট, এই মন্টাক টেস্ট বা টিউবারকিউলিন টেস্ট এটা হচ্ছে তোমার মেনলি এর আগে একটা ডিপথেরিয়ার ক্ষেত্রে যেমন বললাম 0.1 ml মতো তোমার ডিপথেরিয়া টক্সিন ইনজেক্ট করা ইন্ট্রাডার্মালি, তারপরে 5 to তোমার হচ্ছে 5 to 6 মিলিমিটার মতো বা 5 to 10 মিলিমিটার মতো যদি হয় তাহলে সেটা পজিটিভ। এবার মন্টাক টেস্টের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার রয়েছে যে এখানে মাস টিউবারকিউলিন টেস্টিং, এটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ টিউবারকিউলাস ইনফেকশনকে ধরে, ঠিক আছে। এখানে 0.1 ml অফ পিপিডি মানে হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, ঠিক আছে। পিপিডি পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ এটা হচ্ছে ইনজেক্ট করা হয় ইন্ট্রাডার্মালি, ইনজেক্ট করা হয় আইডি ইনজেক্ট করা হয়। তারপর হচ্ছে তোমার কোথায়, এটা অন দ্য ফ্লেকশন ইনার সারফেস অফ লেফট ফোরাম, ইনজেক্ট অন লেফট ফোরামে এটা ইনজেক্ট করা হয়, ঠিক আছে। এবার এরপরে কি রেজাল্ট দেখায়, এটা হচ্ছে মিডওয়ে বিটুইন এলবো আর রিস্টের মধ্যে দ্য উইথ নিডিল বেভেল ফেসিং আপওয়ার্ডে। এরপরে রেজাল্টটা টেস্ট করা হয়, 48 to 72 আওয়ার্স পরে, রেজাল্ট চেক 48 to 72 আওয়ার্স আফটার এটা করা হয়, ঠিক আছে। তারপরে মেনলি কি, বাট 72 আওয়ার থার্ড ডে ইজ দ্য আইডিয়াল টাইম, তাহলে আইডিয়াল টাইমটা কি 72 আওয়ার্সটা আইডিয়াল টাইম। এবার পজিটিভ কখন হবে, ডাউটফুল কখন হবে, আর নেগেটিভ কখন হবে, এরকম তিনটে হচ্ছে ছক ভাগ করো। একটা হচ্ছে তোমার নেগেটিভ, একটা হচ্ছে ডাউটফুল আর একটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে নেগেটিভের ক্ষেত্রে কখন নেগেটিভ বলবো, যখন হচ্ছে ইনডিউরেশন, ওই জায়গাটা যেই জায়গাটা ইনজেক্ট করেছে সেখানে যদি ইনডিউরেশন লেস দ্যান 6 মিলিমিটার মতো হয় তখন তাকে নেগেটিভ বলবো, ঠিক আছে। আর ডাউটফুল কখন হবে, তখন হচ্ছে 6 to 9 মিলিমিটার ইনডিউরেশন থাকবে, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে তোমার বাট 5 মিলিমিটার অর মোর শুড বি কনসিডার পজিটিভ ইন পারসনস হু আর ইনফেক্টেড উইথ HIV, ঠিক আছে, বা পেশেন্ট হ্যাজ বিন ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ পারসনস ইনফেক্টেড উইথ টিবি। তাহলে 5 মিলিমিটার বা এখানে স্টার দিয়ে লিখে রাখো ইন কেস অফ HIV। কারণ কি, এই ক্ষেত্রে আমরা জানি যে টিউবারকিউলোসিস যদি কারো HIV ইনফেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে যাদের টিউবারকিউলোসিস ইনফেকশন থাকে তাদের HIV ইনফেকশন হতে পারে। তাহলে ইন কেস অফ HIV ইনফেকশন, HIV এর ক্ষেত্রে 5 মিলিমিটার অর মোর আর যদি তার থেকে বেশি থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। আর এমনি পজিটিভ কখন ধরবো আমরা, যখন হচ্ছে 10 মিলিমিটার গ্রেটার অর ইকুয়ালস টু 10 মিলিমিটার যদি হয় ইনডিউরেশন যদি হয়ে থাকে তার ক্ষেত্রে আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে তোমার পজিটিভ আফটার 2 to 10 উইকস অফ ইনিশিয়াল অ্যাক্টিভ ন্যাচারাল ইনফেকশন অর প্যাসিভ ইনফেকশন BCG ভ্যাকসিনেশন বাই টিউবারকিউলোসিস। পজিটিভ টেস্ট ইন্ডিকেট করে যে পারসন ইনফেক্টেড অর প্রিভিয়াসলি এক্সপোজড উইথ টিউবারকিউলোসিস। তাহলে এটা কি ইন্ডিকেটস করে, পজিটিভ ইন্ডিকেটস করে ইট ইন্ডিকেটস পারসনস আর infected or previously exposed with tuberculosis, ঠিক আছে। এই হচ্ছে তোমার টিউবারকিউলিন টেস্টের ব্যাপার স্যাপার। এছাড়া আর একটা আছে দ্যাট ইজ CBNAT, আর একটা কী রয়েছে দ্যাট ইজ 4 নাম্বার CBNAT। এটা দেখবে অনেক সময় দেয় CBNAT-টা, ঠিক আছে। CBNAT-টার ফুল ফর্ম কি, C ফর হচ্ছে CAR কার্ট্রিজ, B ফর বেস্ট কার্ট্রিজ বেস্ট, N ফর হচ্ছে নিউক্লিক, A ফর অ্যাসিড, ঠিক আছে, A ফর আবার অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড T ফর টেস্ট। এটা হচ্ছে CBNAT। এটা হচ্ছে একটা PCR বেসড মানে হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন বেসড মেথড যার মাধ্যমে টিবি ডিটেক্ট করা যায় ফর পেশেন্ট হু আর স্মিয়ার নেগেটিভ, যার
ওই যেটা স্মিয়ার করেছিল, ঠিক আছে, মানে স্পুটাম স্মিয়ার বা স্পুটাম কালচার করেছিল, তো স্মিয়ার নেগেটিভ, কিন্তু যাদের চেস্ট এক্সরে হচ্ছে সাজেস্টিভ করছে টিবিকে। তাহলে আরও একবার বলছি, এই সিবি নেট কখন করা হবে? সিবি নেট বা ক্যাট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট তখনই করা হবে যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে যাদের ক্ষেত্রে স্মিয়ার টেস্ট নেগেটিভ হয়েছে কিন্তু এক্সরে সাজেস্ট করতে পারে টিবি, তাদের ক্ষেত্রে সিবি নেট করে কনফার্মেশন হওয়া যায়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। অ্যান্টি টিউবারকুলিন ড্রাগ দেওয়া হয় কিছু, ঠিক আছে। এবার তার সাথে 12 ড্রাগস আর অ্যাক্টিভ এগেনস্ট এম টিউবারকিউলোসিস এবং 6 আর এজেন্সিয়াল। 6টা হচ্ছে এজেন্সিয়াল হয়, যেটা হচ্ছে আমরা জানি কী কী ফর্মে লেখা হয়, দ্যাট ইজ আর ফর রিফাম্পিসিন। এখানে আমি একটু লিখে দিচ্ছি। আমি এটার জন্য একটা নিউলি অনেকে বলছিলে আপডেটেড ডট এসে আমার কাছে, আমি আপাতত একটা পেয়েছি, ওইটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো ট্রিটমেন্টের মধ্যে, প্রিভেনশনের মধ্যে তো বিসিজি ভ্যাকসিনেশন হয়, আর ট্রিটমেন্টের মধ্যে দেখো অ্যান্টি টিউবারকিউলিন ড্রাগ, অ্যান্টি টিউবারকিউলিন ড্রাগ দেওয়া হয়। দ্যাট ইজ কী কী হতে পারে? একটা হচ্ছে তোমার আর ফর রিফাম্পিসিন, আচ্ছা। ই ফর হচ্ছে ইথামবিউটল, আচ্ছা। আই ফর হচ্ছে আইসোনিয়াজিড, বা এটাকে আইএনএইচও বলা হচ্ছে, আইএনএইচ। তারপরে এস ফর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, অ্যান্ড জেড ফর হচ্ছে জিনামাইড। আর কিছু হচ্ছে নিউলি হচ্ছে তোমার অ্যান্টি টিবি ড্রাগস এসছে, নিউলি লঞ্চড। এখানে লিখে রাখো, নিউলি লঞ্চড অ্যান্টি-টিবি ড্রাগস, দ্যাট ইজ ওয়ান। এক নাম্বার হচ্ছে তোমার বেডাকুইলিন, এটা হচ্ছে তোমার 2015 সালে। অ্যান্ড ডেলামাইন্ড, আমি তাও একবার সালটা দেখে নিচ্ছি, দাঁড়াও। ডেলামাইন্ড 2017 সালে। আচ্ছা, এরপরে এখানে কিছু ডেট আছে, ঠিক আছে। তো ডেটের মধ্যে ডেট বলতে মানে আগের যে ডটস অনুযায়ী, ডটসের ফুল ফর্ম কি? ডটস হচ্ছে ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট ফর শর্ট কোর্স, ঠিক আছে। তো এই ডটস বাদেও আরও একটা থাকে, দ্যাট ইজ আরএনটিসিপি। আগে ছিল এনটিসিপি, এখন আরটা অ্যাড হয়েছে, আরটা কি? রিভাইজড ন্যাশনাল টিউবারকিউলোসিস, রিভাইজড ন্যাশনাল টিউবারকিউলোসিস, সি ফর কন্ট্রোল, আর পি ফর হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। এটা কত সালে হয়েছিল? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনালি রিকমেন্ডেড ডট স্ট্র্যাটেজি, যেটা লঞ্চড হয়েছিল 1997 সালে অ্যাজ এ ন্যাশনাল প্রোগ্রাম। আর আগে যেটা ছিল আর এখন যেটা অ্যাড হয়েছে, আমি সেটা একটু লিখে দিচ্ছি তোমাদের এখানে, দ্যাট ইজ ডেলি ডোজ রেজিমেন ফর ড্রাগ সেন্সিটিভ। আগে যেটা ছিল ডেলি ডোজ রেজিমেন ফর ড্রাগ সেন্সিটিভ টিবি, ঠিক আছে। এর একটা ছক আছে, দ্যাট ইজ এখানে হচ্ছে টাইপ অফ টিবি কেস আগে লিখতে হবে, তারপরে তার ক্ষেত্রে এখানে দুটো ছক হবে, একটাতে পয়েন্ট থাকবে হচ্ছে তোমার ট্রিটমেন্ট রেজিমেন ইন ইন্টেন্সিভ ফেজ, ঠিক আছে। ট্রিটমেন্ট ইন ইন্টেন্সিভ ফেজ, আইপি বলা হয়, ইন্টেন্সিভ ফেজ। এই ইন্টেন্সিভ ফেজটা হচ্ছে ফার্স্ট 2 মান্থ থাকবে। আর তারপর হচ্ছে ট্রিটমেন্ট রেজিমেন ইন সিপি মানে হচ্ছে কন্টিনিউয়াস ফেজ, ঠিক আছে। কন্টিনিউয়েশনটা বেশি তোমার হচ্ছে বেশি দিন খেতে হবে, দ্যাট ইজ সিপি।
ঠিক আছে। এবার এর ক্ষেত্রে দুটো ইয়ে হবে, দ্যাট ইজ একটা হবে নিউ কেস আর একটা হবে প্রিভিয়াসলি ট্রিটেড কেস, একটা হবে প্রিভিয়াসলি ট্রিটেড কেস, ঠিক আছে। এবার নিউ কেসের মধ্যে এখানে 2 মান্থ, 2 ব্র্যাকেটে যেটা আছে দ্যাট ইজ মান্থ, 2 মান্থ HRZE, HRZE, এইচ মানে কী ছিল, এইচ মানে এখানে দেখে নেবে দ্যাট ইজ আর ফর রিফাম্পিসিন, জেড ফর পাইরাজিনামাইড আর ই ফর ইথামবিউটাল, HRZE। আর এইচ মানে কী হবে, এইচ মানে এখানে আইসোনিয়াজিড হবে, ঠিক আছে। এটা এইচ হবে আইসোনিয়াজিড, ঠিক আছে। আর এটা 2 মান্থের হলো, আর তারপরে 4 মাসে, তারপরে এইচআরই মানে সেখানে জেডটা বা পাইরাজিনামাইড থাকবে না। আর প্রিভিয়াসলি ট্রিটেডের ক্ষেত্রেও 2, এখানে HRZES স্ট্রেপ্টোমাইসিন অ্যাড হবে, প্লাস 1 মান্থের হচ্ছে HRZE থাকবে, ঠিক আছে। আর এরপরে কন্টিনিউয়েশন ফেজে 5 HRE মানে তোমার কন্টিনিউয়েশন ফেজে কখনো কিন্তু জেড বা জেড মানে কি পাইরাজিনামাইড যাবে না, ঠিক আছে। কন্ট্রোল ফেজে যাবে না, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর এরপরে দেখো, এরপরে ডোজেজ অফ ফার্স্ট লাইন কিছু ফার্স্ট লাইন অ্যান্টিটিবি আছে, সেকেন্ড লাইন অ্যান্টিটিবি আছে। সেকেন্ড লাইন অ্যান্টিটিবি কোনগুলো, ক্যানামাইসিন, অ্যামিকাসিন, তারপর হচ্ছে তোমার অ্যাম্পিসিলিন, ঠিক আছে, বেডাকুইলিন, এগুলো সব সেকেন্ড লাইন অ্যান্টিটিবি ড্রাগ। আর এখন কিন্তু যেটা তোমার অ্যাজ পার বডি ওয়েট অনুযায়ী হয়েছে, সেইটা হচ্ছে তোমার একটু আপডেটেড হয়েছে, এখানে জাস্ট বডি ওয়েট অনুযায়ী লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ডেইলি ডোজ শিডিউল ফর অ্যাডাল্টস, এটা হচ্ছে অ্যাজ পার বডি ওয়েট ব্র্যান্ড, ঠিক আছে। তো এই অনুযায়ী কী থাকবে, একটা হচ্ছে তোমার এখানে ওয়েট ক্যাটাগরি লিখতে হবে, ওয়েট ক্যাটেগরি, দ্যাট ইজ ওয়েট ব্যান্ডস, এখানে একটা ছক থাকবে এরকম, ওকে। আচ্ছা, তারপরে এখানে একটা ইন্টেন্সিভ ফেজের ছক থাকবে, একটা কন্টিনিউয়েশন ফেজের ছক থাকবে, ওকে। একটা ইন্টেন্সিভ ফেজ লিখবে এইদিকে, ইন্টেন্সিভ ফেজ, একটা এদিকে লিখবে কন্টিনিউয়েশন ফেজ দিয়ে ইন্টেন্সিভ ফেজে একটা থাকবে এইচ ফর আইসোনিয়াজিড, দ্যাট ইজ 75 mg। তারপর হচ্ছে তোমার আর রিফাম্পিসিন, দ্যাট ইজ 150 mg। তারপর হচ্ছে জেড পাইরাজিনামাইড 400 mg অ্যান্ড ইথামবিউটাল ই, দ্যাট ইজ 275 mg, ঠিক আছে। এবারে তোমার এফডিসি মানে কি, এফডিসি হচ্ছে এফডিসি মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে ফিক্সড ডোজ কমপ্লেন, ঠিক আছে। দ্যাট ইজ এখানে তোমার এটা হচ্ছে নাম্বার অফ এফডিসি ট্যাবলেট। আর এইদিকে কন্টিনিউয়েশন ফেজের ক্ষেত্রেও ঠিক তাই থাকবে, শুধু এখানে জেডটা থাকবে না, সিপিতে জেডটা থাকবে না, আর ই থাকবে। এইচ কত, সেই একই 75 mg, জেডটা আরটা হচ্ছে তোমার 150 mg এবং ইটা হচ্ছে 275 mg, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে তোমার একটা বডি ওয়েট ব্যান্ড অনুযায়ী, মানে যেটা হচ্ছে ওয়েট ক্যাটাগরি, ওয়েট ব্যান্ডস অনুযায়ী তোমার হচ্ছে এখানে ক্যাটাগরাইজ করতে হবে। একটা হচ্ছে 25 to 34 কেজির মধ্যে কত, দ্যাট ইজ এখানে নাম্বারটা হচ্ছে 2, ঠিক আছে, 2 আর এইটার ক্ষেত্রে হচ্ছে 2, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার 34-এর পরে 35 to 49 কেজি ওয়েট হলে দ্যাট ইজ এখানে 3, এখানেও কিন্তু 3 হবে, এইভাবে 2 2 3 3 এইভাবে মনে রাখবে। এরপরে হচ্ছে তোমার 50 to 64 কেজি এর মধ্যে, দ্যাট ইজ এখানে 4, এটা হচ্ছে 4, 2 3 4 5 6, এটা মনে রাখা সহজ, এটা আশা করি কোনো গোলাবে না। 2 3 4 5 6, এখানে 5 হবে আর এখানে 6 হবে, ঠিক আছে, 6 আর এটাতে 5 হবে, ওকে। এখানে 65 to 75 কেজি হবে, এখানে গ্রেটার ইকুয়ালস টু 75 কেজি হবে, এইভাবে মনে রাখবে HRZE। আর এখানে তোমার কন্টিনিউয়েশন ফেজে HRE থাকবে, জেডটা থাকবে না, ঠিক আছে। দ্য ডেইলি ডোজ ফর পেডিয়াট্রিক টিবি আর অলসো গিভেন হচ্ছে ওয়েট ব্যান্ডস অনুযায়ী। এফডিসি ট্যাবলেটস ফর চিলড্রেন ইজ প্রোভাইডেড ইন ডিসপার্সিবল ফর্মে দেওয়া হবে, ওকে।
আর আরও একটা হয় যেটা হচ্ছে তোমার ডোসেজ অফ ফার্স্ট লাইন অ্যান্টি টিবি ড্রাগস, যেটা পার কেজি বডি ওয়েট ডেইলি হয়ে থাকে। আর একটা হচ্ছে অ্যাডাল্টসের একরকম, চিলড্রেনদের একরকম, আর ম্যাক্সিমাম দেওয়া যায়, ওটা আমি লিখে দিচ্ছি এখানে। ওয়েট, এটা হচ্ছে তোমার ডোসেজ অফ ফার্স্ট লাইন অ্যান্টি টিবি ড্রাগস। ঠিক আছে, প্রথমে এদিকে হেডিং করবে নেম অফ অ্যান্টি টিবি ড্রাগস। আচ্ছা, এটার একটা ছক হবে। আচ্ছা, এইদিকে লিখবে অ্যাডাল্টস, এরপরে অ্যাডাল্টসের এখানে হচ্ছে পার কেজি বডি ওয়েট ডেলি, পার কেজি বডি ওয়েট ডেইলি। আর এদিকে একটা লিখবে চাইল্ডের এটাও পার কেজি বডি ওয়েট ডেলি, পার কেজি বডি ওয়েট ডেইলি। ঠিক আছে, আর একটা হচ্ছে এদিকে লিখতে হবে ম্যাক্সিমাম ডোজ ইন চাইল্ড, এখানে ম্যাক্সিমাম ডোজটা লিখবে। তো এরকম একটা ছক বানিয়ে নেবে। ঠিক আছে, ওয়েট, আচ্ছা, এখানে হচ্ছে আইসোনিয়াজিড দ্যাট ইজ এইচ, আমি এইচেই লিখলাম। এটা হচ্ছে তোমার 10 mg, 7 to 15 mg হচ্ছে অ্যাভারেজ নেওয়া যেতে পারে। আর এখানে 5 mg, 4 to 6 mg অ্যাভারেজ। ঠিক আছে, ম্যাক্সিমাম ডোজ 300 mg নিতে পারে চাইল্ডরা। এটা একটা গেল। এরপর হচ্ছে তোমার রিফাম্পিসিন আরটা হচ্ছে 15 mg, অ্যাভারেজ 10 to 20 mg নিতে পারে। আর এটা হচ্ছে 10 mg, 8 to 12 mg নিতে পারে। আর ম্যাক্সিমাম 600 mg নিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে তোমার পাইরাজিনামাইড জেডের ক্ষেত্রে হচ্ছে তোমার 35 mg, আর পার কেজি বডি ওয়েট হচ্ছে এত নিতে পারে, ডেইলি হচ্ছে তোমার 30 to 40 mg পর্যন্ত আপ টু নিতে পারে। আর এখানে 25 mg আপ টু 20 to 30 mg মতো নিতে পারে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 200 mg বা 2 গ্রাম। ওকে, জেড গেল। এরপর হচ্ছে আমাদের ইথামবিউটাল হচ্ছে তোমার 20 mg। ঠিক আছে, 15 to 25 mg মতো নিতে পারে। আর এখানেও 15 mg, এটা হচ্ছে 12 to 15 mg মতো নিতে পারে। আর ম্যাক্সিমাম হচ্ছে 1500 mg। আরও একটা যেটা রয়েছে স্ট্রেপ্টোমাইসিন, দ্যাট ইজ এস। স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে ওই একই, এটাও 20 mg, 15 to 20 mg। আর এটা হচ্ছে 15 mg, যেটা হচ্ছে 15 to 20 mg ম্যাক্সিমাম। আর এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 1 গ্রাম বা 100 mg। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে ডটসের ক্ষেত্রে কিছু সাম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে, দ্যাট ইজ কী আছে একটু মনে রাখবে এটাও। এক নম্বরে হচ্ছে কিছু 2006 সালে, ঠিক আছে, WHO লঞ্চ করেছিল নিউ স্টপ টিবি স্ট্র্যাটেজি। ঠিক আছে, নিউ স্টপ টিবি স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য কোর অফ দিস স্ট্র্যাটেজি হচ্ছে ডটস। ওকে, আর এছাড়া হচ্ছে 2014 সালে হু অ্যাপ্রুভড করেছিল 20 year প্রোগ্রাম টু এন্ড গ্লোবাল টিবি এপিডেমিক বাই, কিসের মাধ্যমে? এটা এন্ড টিবি স্ট্র্যাটেজি। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ 2035 এটা করবে। আর ইন মে 2012 নিক্সয় NIKSHAY নিক্সয় সফটওয়্যার লঞ্চড হয়েছিল।
সফটওয়্যার লঞ্চড হয়েছিল, ঠিক আছে। আর ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে তোমার স্কিম থ্রু নিক্সয়ের মাধ্যমে হয়েছিল। এগুলো হচ্ছে কিছু সাম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ স্টপ টিবি স্ট্র্যাটেজির জন্য। তাহলে মোটামুটি টিবিটা এতটা পড়িয়ে দিলাম, অনেকটাই পড়িয়ে দিয়েছি, একটু দেখে নেবে ভালোভাবে। আর লাস্টে এখানে রয়েছে পোলিও মাইলেটিস, দ্যাট ইজ পোলিও, তার জন্য কী কী ভ্যাকসিন দেওয়া হয়, একটা হচ্ছে ওপিভি বা সেবিন এবং আইপিভি বা শক দেওয়া হয়। এটা ওরালি ইন্ট্রাডার্মালি 0.1 ml, 3টে ডোজ এখন এসে গেছে। আর এটার ক্ষেত্রে তোমার হচ্ছে ওপিভি বুস্টার পর্যন্ত আছে, পোলিও ভাইরাসের কারণে হয়। 7 to 14 days হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। প্রাইমারি মোড হচ্ছে ফিকো ওরাল রুট, আর লেস কমনলি থ্রু আউট ড্রপলেটের মাধ্যমে হয়। ফিভার, ম্যালাইস, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, সাইন অফ পেনিনজিয়াল ইরিটেশন একটা সাইন হয়ে থাকে। চাইল্ড ফাইন্ড ডিফিকাল্টি ইন সিটিং, ডিসেন্ডিং প্যারালাইসিস থাকে, মাসেল স্ট্রেংথ ভেরি in different muscle, cranial nerve involvement is present in bulbar and bulbospinal forms of paralytic poliomyelitis থাকে। এর ক্ষেত্রে কমপ্লিকেশন নিউমোনিয়া, এডিমা, মায়োকার্ডাইটিস, কর্পালমোনাল, দ্যাট ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সফট টিস্যু অ্যান্ড বোন ডিফর্মিটিস হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো গেল কয়েকটা কমিউনিকেবল ডিজিজ, আরও মনে হয় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, আরও কয়েকটা রয়েছে। হ্যাঁ, হেপাটাইটিস এ, দ্যাট ইজ এ ভাইরাল ডিজিজ ফর্মালি নোন, এটাকে ইনফেকশাস হেপাটাইটিস। তোমাকে যদি কোশ্চেন করে হোয়াট ইজ দ্য ইনফেকশাস হেপাটাইটিস, দ্যাট ইজ হেপাটাইটিস এ। মোড অফ ট্রান্সমিশন কি, ফিকো ওরাল রুট এবং হেপাটাইটিস ই, এইগুলোই কিন্তু ওয়াটারবোর্ন ডিজিজ। এই দুটো হচ্ছে ফিকো ওরাল রুটের মাধ্যমে। বাকি হেপাটাইটিস বি, সি আর বিসিডি এগুলো হচ্ছে সব কি প্যারেন্টাল রুট বা হচ্ছে তোমার সেক্সুয়াল ট্রান্সমিশন এগুলোর মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। আর হেপাটাইটিস এ, এটাকে এপিডেমিক জন্ডিসও বলা হয়ে থাকে, দ্যাট ইজ কজেটিভ এজেন্ট HAV, হেপাটাইটিস এ ভাইরাসের জন্য হয়। ইনকিউবেশন পিরিয়ড 10 to 15 days হয়ে থাকে। ফিকোরাল রুটে হয়। সাইন সিমটম নন স্পেসিফিক সিমটম যেমন হচ্ছে নজিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, মাইল্ড ফিভার, জন্ডিস, জেনারেল উইকনেস আর এক্সপেন, যেগুলো নন স্পেসিফিক সিমটম হয়ে থাকে। কমপ্লিকেশনে এটা কী হতে পারে, হেপাটিক এনসেফ্যালোপ্যাথি হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে, আর হচ্ছে ফালমিনেটিং হেপাটিক ফেলিওর হয়ে যেতে পারে। হেপাটাইটিস বি, দ্যাট ইজ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, ঠিক আছে। দ্যাট ইজ প্যারেন্টাল রুট বা পেরিনেটাল ট্রান্সমিশন বা সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে হয়। আর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এর 180 দিন। 180 দিন মানে হচ্ছে তোমার 6 মাস মতো হতে পারে, ঠিক আছে, 6 মাস। হেপাটাইটিস বি বা HBV, হেপাটাইটিস বি ভাইরাসের জন্য হয়। এটার জন্য সাইন সিমটম কী হবে, জন্ডিস, ফ্লু লাইক সাইন বা হচ্ছে সিমটমস দেখা যেতে পারে ক্রনিক হেপাটাইটিস বা যার কারণে হচ্ছে তোমার কমপ্লিকেশন লাইক লিভার ক্যান্সার, সিরোসিস এগুলো কিন্তু হতে পারে। হেপাটাইটিস সি, দ্যাট ইজ এ অলসো ভাইরাল বোন ডিজিজ, দ্যাট ইজ HCV বা হেপাটাইটিস সি ভাইরাসের জন্য হয়। ইনকিউবেশন পিরিয়ড 6 to 7 weeks, 742 দিন মতো হয়। প্যারেন্টাল ট্রানজিশন বা সেক্সুয়াল ট্রানজিশনের মাধ্যমে হয়ে থাকে। আর এটার জন্য সাইন সিমটম ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস আর লিভার ক্যান্সার এরকম ধরনের সাইন সিমটম হতে পারে। আর হেপাটাইটিস সি যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হচ্ছে তোমার হ্যাঁ, হেপাটাইটিস বিকে বলা হয় সিরাম হেপাটাইটিস, ঠিক আছে। আর হেপাটাইটিস সি, এটাকে বলা হচ্ছে ইন্টারিক্যালি ট্রান্সমিটেড হেপাটাইটিস এ, নন এ আর নন বি, ঠিক আছে। আর হেপাটাইটিস ডি, এটা এইচডিবি এর জন্য হয়। আর এটা হচ্ছে এইচইবি এর জন্য হয়। 2 to 9 weeks হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। আর এটা হচ্ছে ফিকোরাল রুট দিয়ে ছড়ায়, ওয়াটারবোর্ন ডিজিজ। তাহলে যদি বলে কোন হেপাটাইটিস হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ, দ্যাট ইজ হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই। এটা হচ্ছে ইনিশিয়াল ফেজে মাইল্ড ফিভার, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং থাকবে, অ্যাবডোমিনাল পেন থাকবে, ইচিং থাকবে উইদাউট লাইক স্কিন লেশন, স্কিন র্যাশ, জয়েন্ট পেন, আর হচ্ছে জন্ডিস, হেপাটোমেগালি থাকবে, ঠিক আছে। আর এইচডিবি যেটা হয়, দ্যাট ইজ 2 to 12 weeks হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, প্যারেন্টাল রুট দিয়ে হয় এবং এটাকে হচ্ছে মাইল্ড টু সিভিয়ার অর ইভেন ফালমিনেন্ট হেপাটাইটিস। আর এরপর হচ্ছে ডায়রিয়া আছে। ডায়রিয়া সবাই জানো, এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক ব্যাকটেরিয়ার হচ্ছে রোটা ভাইরাস, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের ইকোলাই, ঠিক আছে, স্যালমোনেলা টাইপে অনেক ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে ডায়রিয়া কজ করে। এটার জন্য ওয়াটারবোর্ন ডিজিজ ফিকোরাল রুট দেওয়া হয়। আর এটা হচ্ছে প্যাসেজ অফ ওয়াটার স্টুল 3 times a day হবে, আর দ্যাট ইজ লিডিং টু ডিহাইড্রেশন অ্যান্ড হুইচ শো সাইন্স অফ সানকেন আই, স্কিন পিচ গোস ব্যাক স্লোলি ইটসেট্রা। এটার জন্য অ্যাসিডোসিস কমপ্লিকেশন হয়, ঠিক আছে। আর কলেরা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ দ্যাট ইজ কজ বাই ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া, এবং এটার হচ্ছে hours to 5 days পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড হয়ে থাকে। আর ট্রান্সমিশন হয় কিসের মাধ্যমে, এটাও ফিকোরাল রুট দিয়েই হয়ে থাকে। ফিকালি কন্টামিনেটেড ওয়াটার বা কন্টামিনেটেড ফুড ড্রিঙ্কস আর ডিরেক্ট কন্ট্যাক্ট এগুলোর মাধ্যমে কলেরা ছড়ায়, ঠিক আছে। প্রফিউজ পেনলেস ওয়াটারে ডায়রিয়া হতে পারে, ভমিটিং, রাইস ওয়াটার স্টুল। তাহলে রাইস ওয়াটার স্টুল লিডিং টু ডিহাইড্রেশন কোথায় দেখা যায়, দ্যাট ইজ কলেরাতে দেখা যায়। আর প্রেজেন্টিং এ সানকেন আই, হলো চিক্স, স্ক্যাফয়েড অ্যাবডোমেন কোথায় দেখা যায়, দ্যাট ইজ কলেরাতে দেখা যায়, ঠিক আছে। সাবনর্মাল টেম্পারেচার, ওয়াশারম্যান সান ফিট দেখা যায় কোথায়, দ্যাট ইজ কলেরাতে দেখা যায়। অ্যান্ড অ্যাবসেন্ট পালস, আনরেকর্ডেবল বিপি, লো অফ স্কিন ইলাস্টিসিটি, এটা হচ্ছে
কমপ্লিকেশন সিভিয়ার ডিহাইড্রেশন, শক আর রিনাল ফেলিওর হয়ে যেতে পারে। আচ্ছা, টাইফয়েডকে কী বলা হয়? এন্টারিক ফিভার বলা হয়। এটা হচ্ছে স্যালমোনেলা টাইফি অ্যান্ড প্যারাটাইফির যে কোন জন্য কিন্তু হয়ে থাকে প্যারাটাইফি এ বি, ঠিক আছে। 10 to 14 days ইনকিউবেশন পিরিয়ড। ফিকাল ওরাল, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হয়ে থাকে, ঠিক আছে, স্যালমোনেলা টাইফি প্যারাটাইফি। ফিকাল রুট বা ফিকোরাল রুটের মাধ্যমে বা ইউরিন ওরাল রুটের মাধ্যমে হয়ে থাকে। এখানে মোস্ট কমন সাইন সিমটম ম্যালাইজ, হেডেক, সোর থ্রোট, কাপ, অ্যাবডোমিনাল পেন, আর এখানে স্টেপ ল্যাডার ফিভার দেখা যায়, ঠিক আছে। স্টেপ ল্যাডার, LADDER, ল্যাডার ফিভার দেখা যায়। কোথায় দেখা যায়? দ্যাট ইজ টাইফয়েডে দেখা যায়। কনস্টিপেশন ইজ প্রেজেন্ট আইদার ইন দ্য আর্লি স্টেজ আর প্রি শুট ডায়রিয়া দেখা যাচ্ছে। এখানে যেমন দেখা গেছিলো কি ওয়াটার স্টুল, রাইস ওয়াটার স্টুল দেখা গেছে। এখানে প্রি শুট ডায়রিয়া, তাছাড়া স্টেপ ল্যাডার ফিভার, আর হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, র স্পটস, র্যাশেস দেখা যায়। এখানে ইন্টেস্টাইনাল হেমারেজ কমপ্লিকেশন হতে পারে, ইন্টেস্টাইনাল পারফোরেশন, শক হতে পারে। আর কোভিড-19 নিয়ে একদিন বলে দিয়েছিলাম, SARS-CoV-2 এখানে দেখো, আর কি ভ্যাকসিন এগুলো সব আগের দিন বলে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে NCD আছে, নন কমিউনিকেবল ডিজিজ আছে। তো নন কমিউনিকেবল ডিজিজ কী বা এখানে মেনলি কী হয়, ঠিক আছে। NCD আমরা আগে CD বললাম, কমিউনিকেবল ডিজিজ যেটা একজনের থেকে আরেকজনের ছড়াবে। আর নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে এখানে কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়াবে না, যেটা হচ্ছে তোমার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকলে তার থেকে হতে পারে, বা কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে তার থেকে হতে পারে। তাহলে কমন NCDর মধ্যে কী পড়ে? কমন NCDর মধ্যে একটা হচ্ছে আমরা ক্যান্সার জানি, আর কী হতে পারে? আর হচ্ছে HTN হাইপারটেনশন হতে পারে, আর হচ্ছে তোমার DM ডায়াবেটিস মেলিটাস হতে পারে, আর হচ্ছে কী হতে পারে? ওবেসিটি হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ব্লাইন্ডনেস হতে পারে। এগুলো সব কিন্তু ধরবে। আর ওবেসিটি যদি আসে তাহলে BMI আসবে আমাদের। BMIটা একটু বলে দিচ্ছি এখানে। DM ডায়াবেটিস থেকে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কী আছে, হাইপারটেনশনটা যে ক্লাসিফিকেশন, DM এর ক্লাসিফিকেশন, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আছে ক্যান্সার হচ্ছে তোমার ক্যান্সার কি? এটা একটা আমাদের কার্সিনোমা থেকে আসছে। কার্সিনোমা যেটা হচ্ছে তোমার মেনলি কি, কার্সিনোমাটা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে তোমার টিস্যু বা সেল, সেটা হচ্ছে তোমার ইনক্রিজ হবে। একটা হচ্ছে অ্যাবনর্মালি আনকন্ট্রোল ওয়েতে ইনক্রিজ হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে তোমরা পড়ে এসছো, ক্যান্সার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আনকন্ট্রোল গ্রোথ অফ সেলস উইথ দ্য অ্যাবিলিটি টু ইনভেট অ্যাডজাসেন্ট টিস্যু বা ইভেন অর্গানেও কিন্তু সেটা হচ্ছে অ্যাবিলিটি টু ইনভেট করতে পারে। কজেস অফ ক্যান্সারের মধ্যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন টবাকো, অ্যালকোহল, ডায়েটারি ফ্যাক্টরস, অকুপেশনাল এক্সপোজার, ভাইরাস, প্যারাসাইট, সিস্টোসোমিয়াসিস বা কাস্টম হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল, আদার্সদের মধ্যে সানলাইট, রেডিয়েশন, এয়ার বা ওয়াটার পলিউশন, মেডিকেশন, এগুলোর মাধ্যমে হতে পারে। আরেকটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর থাকলে, জেনেটিকের কারণে হতে পারে। এবার ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্টের মধ্যে একদমই চলে গেছে। তাছাড়া আমরা যদি ক্যান্সারের ক্যাটাগরি দেখি, ঠিক আছে, ক্যান্সার কী ধরনের ক্যান্সার হতে পারে, তারা ট্রিটমেন্টের আগে আমরা ক্যান্সার স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে পড়ে দেয়। এখন জেন্ডার ক্যাটাগরি আছে, আর ইন্ডিয়াতে ওয়ার্ল্ডে আছে, ঠিক আছে। ক্যান্সারের মধ্যে আমরা ক্যান্সার যে কোনো পার্টে, যে কোনো বডি অর্গানে হতে পারে, দ্যাট ইজ ওরাল ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ব্লাড ক্যান্সার, ঠিক আছে। তারপর হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, পেনাইল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, তারপর হচ্ছে লিভ বা ওরাল ক্যান্সার, এগুলো সব করে ওরাল মিউকোসাল ক্যান্সার সব কিছু রয়েছে। তো জেন্ডারের মধ্যে বোথ সেক্সেস, ওভারঅলের মধ্যে হচ্ছে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে তোমার ব্রেস্ট ক্যান্সার ইন্ডিয়াতে, আর লাং ক্যান্সার ওয়ার্ল্ডে। এরকম কিন্তু কোশ্চেন ধরতে পারে যে যেটা হচ্ছে তোমার মেল ফিমেল কাউকে এফেক্ট করে না, ঠিক আছে, যেটা বোথ সেক্স ওভারঅলের ক্ষেত্রে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে, দ্যাট ইজ ইন্ডিয়াতে হচ্ছে তোমার ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার কি ব্রেস্ট ক্যান্সার, এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রে লাং ক্যান্সার। সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে দ্যাট ইজ সার্ভাইকাল ক্যান্সার ইন্ডিয়াতে, আর ওয়ার্ল্ডে হচ্ছে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। আর মোস্ট কমন ক্যান্সার ডেথস, দ্যাট ইজ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মোস্ট কমন ইন্ডিয়াতে ডেথ হয়, এবং ওয়ার্ল্ডে লাং ক্যান্সার মোস্ট কমন ডেথ হয়। এবার মেনের ক্ষেত্রে যদি বলি মোস্ট কমন ক্যান্সার দ্যাট ইজ লিভ বা ওরাল ক্যান্সার, ওরাল ক্যাভিটির ক্যান্সার, আর এটা ইন্ডিয়াতে, এবং ওয়ার্ল্ডে হচ্ছে লাং ক্যান্সার। আর সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার যদি ইন্ডিয়াতে বলি, মেনদের ক্ষেত্রে লাং ক্যান্সার মোস্ট, আর হচ্ছে তোমার সেকেন্ড মোস্ট, আর হচ্ছে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডে সেকেন্ড মোস্ট। ওকে, আর মোস্ট কমন ক্যান্সার ডেথ হচ্ছে ইন্ডিয়াতে লাং, আর ওয়ার্ল্ডে হচ্ছে লাং, ঠিক আছে। এবার উম্যানদের ক্ষেত্রে মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ইন্ডিয়াতে ব্রেস্ট ক্যান্সার, এবং ওয়ার্ল্ডেও ব্রেস্ট ক্যান্সার। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ইন্ডিয়াতে সার্ভাইকাল বা ইউট্রাইন ক্যান্সার, আর এদিকে হচ্ছে ওয়ার্ল্ডে কোলোরেক্টাম ক্যান্সার। আর মোস্ট কমন ক্যান্সার ডেথ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে ইন্ডিয়াতে, এবং ওখানেও ব্রেস্ট ক্যান্সারে মোস্ট কমন ডেথ হয়ে থাকে, ঠিক আছে। এবার ট্রিটমেন্ট হচ্ছে
মডালিটি অ্যাপ্রোচ, তার সাথে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, সার্জিক্যাল রিমুভাল এরকম হয়। কেমো ড্রাগ যদি বলে তোমাকে দ্যাট ইজ মেথোট্রেক্সেট হবে, তারপর হচ্ছে সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, অক্সালোপ্লাটিন, ঠিক আছে, এরকম বিভিন্ন প্লাটিন গ্রুপের ড্রাগগুলো হচ্ছে রেডিয়েশন থেরাপি আমরা ইউজ করা হয়। তারপর হচ্ছে তোমার সার্জিক্যাল রিমুভাল করা হয়। এগুলো হচ্ছে সব ক্যান্সার ট্রিটমেন্ট মডালিটিগুলো রয়েছে। তো আমরা যদি মানে কেউ সেন্টারে এক্সপিরিয়েন্স থাকে, তোমাদের যে হেলথ সেন্টারগুলো থাকে, ঠিক আছে, হেলথ সেন্টারগুলো থাকে সেখানে আমাদের যে রেজিস্টারগুলো মেনটেন করতে হয় তার মধ্যে একটা কিন্তু থাকে যে সাসপেক্ট করতে হয়, ঠিক আছে, সাসপেক্ট করতে ওরাল ক্যান্সার আছে কিনা, ব্রেস্ট ক্যান্সার আছে কিনা, সার্ভাইকাল ক্যান্সার আছে কিনা, এইগুলো কিন্তু সাসপেক্ট করতে হয়। তো তার ক্ষেত্রে যে রেজিস্টারগুলো আমরা ওখানে আগে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে দেখি যে তার ভিতর কোনো এরকম আগে হিস্ট্রি ছিল কিনা বা এখন কোনো প্রবলেম আছে কিনা ওরাল ক্যাভিটিতে, বা বিএসসি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ওনাকে শিখিয়ে দেওয়া কীভাবে করতে হবে, এরকম করে কিন্তু ওরাল ক্যান্সার বা হচ্ছে তোমার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যেগুলো রয়েছে, বা হচ্ছে সিএ সার্ভিক্সের জন্য কী টেস্ট করা হয়, দ্যাট ইজ ভিআইএ হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এটা দিয়ে কিন্তু তোমার টেস্ট করা হয় সিএ সার্ভিক্সের হচ্ছে ডায়াগনস্টিক বা স্ক্রিনিংয়ের জন্য। তো এইগুলো হচ্ছে হেলথ সেন্টারে, যেটা সাব সেন্টারে কেউ যদি সিএইচও পোস্টে থাকো না কেন, তারপর হচ্ছে ইউএইচডাব্লিউসিতে মানে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কেউ যদি স্টাফ নার্স পোস্টে বা সিএইচে পোস্টে থাকো না কেন, তারপর হচ্ছে ইউপিএইচসি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে কেউ যদি স্টাফ নার্স বা তোমার হচ্ছে অন্য পোস্টে থাকো না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো করতে হয়, ঠিক আছে, বিভিন্ন রেজিস্টার মেনটেন করতে হয়। তো সেই জন্য কিন্তু ক্যান্সার এখানে টপিকটা, এখানে এনসিডি পুরোটাই কিন্তু হেলথ সেন্টারে হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, যে ক্যান্সার ওখানে ক্যান্সার স্ক্রিনিং করতে হয়। তারপর হচ্ছে তোমার ডায়াবেটিস মিলাইটাস বা এনসিডির মধ্যে তো এই দুটো মেনলি করতে হয়, এইচটি আর ডায়াবেটিস, এই দুটো নিয়েই পুরো কাজবাজ কারবার রয়েছে, ঠিক আছে। তো ডায়াবেটিস নিয়ে তোমার সাসপেক্ট কোনটাকে আমরা করি, কনফার্ম কোনটাকে আমরা করি, ঠিক আছে, প্রি ডায়াবেটিক কোনটাকে আমরা ধরবো, মানে সাসপেক্ট যেটা ওটা প্রি ডায়াবেটিক, কনফার্ম যেটা সেটা ডায়াবেটিক ধরলাম, এইচটিএন সাসপেক্ট যেটা ওটা প্রি হাইপার টেনশন, তারপর হচ্ছে তোমার হাইপার টেনশন, এরকম সব স্টেজ 1, 2, 3 রয়েছে, এগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এগুলো নিয়ে কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। তাহলে আগে হাইপার টেনশনটা একটু বলে দিই, ওয়েট। আচ্ছা, এখানে দেখো হাইপার টেনশন ফার্স্ট লেখো, HYPERTENSION। দেখো এখানে হাইপার টেনশন যদি ওয়ার্ডটাকে আমরা ভাঙি, হাইপার মানে কি ইনক্রিজ আর টেনশন মানে এখানে বিপি, ঠিক আছে, ব্লাড প্রেশার, বিপি ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার কাকে বলে আমরা জানি, তোমাকে কোশ্চেন ধরতে পারে যে হোয়াট ইজ বিপি। বিপি হচ্ছে, দেখো বিপি হচ্ছে দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড ভেসেলস ওয়ালস বাই ব্লাড, ঠিক আছে, টু ইটস ওয়াল। এটা হচ্ছে আমরা কি বলছি, ব্লাড প্রেশার, ঠিক আছে। এবার ব্লাড প্রেশারটা মেনলি তোমার আমাদের যে ব্লাড ভেসেলস যদি ধরি, ব্লাড ভেসেলস একটা থাকে আর্টারি আর একটা থাকে ভেন, একটা থাকে ক্যাপিলারিস, ঠিক আছে। এবার আর্টারি, ভেন, ক্যাপিলারিস, আর্টারি থেকে আর্টেরিওলস হচ্ছে আর্টেরিওলস আবার হচ্ছে তোমার আর্টেরিওলস থেকে হচ্ছে তোমার, ধরো এটা মেন আর্টারি আছে, আর্টারি থেকে আর্টেরিওলস হলো, সরু হলো, আর সেখান থেকে আবার ক্যাপিলারি ফর্ম করলো, সেখান থেকে আবার ভেনিওলস হলো, ভেনিওলস থেকে আবার লার্জ ভেন হলো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার মেনলি আর্টারি ভেনের গল্প। এবার আর্টারি আর ভেনের মধ্যে কোনটাতে প্রেশার বেশি থাকে, দ্যাট ইজ ভেনে হচ্ছে কী থাকছে, ভেনে আমাদের এখানে ব্যাকফ্লো যাতে প্রিভেন্ট করা যায় তার জন্য কী থাকছে এখানে হচ্ছে এর মধ্যে ওটাকে কী বলা হচ্ছে, যে দ্যাট ইজ ভালভস থাকে, ঠিক আছে, ভালভস থাকছে, আর এইদিকে আর্টারিতে কোনো ভালভস থাকে না, সেই জন্য এইখানে ব্লাড ফ্লোটা বেশি হয় আর্টারিতে, তাহলে ব্লাড প্রেশার বেশি হয় সবসময়। আর হচ্ছে ভেনে কিন্তু স্লো ওয়েতে, যেহেতু ব্যাকফ্লো প্রিভেন্ট করা যায়, ওই জন্য ভেনে হচ্ছে তোমার ব্লাড প্রেশারটা কম থাকে নর্মালি। এবার আর্টারিতে আমরা ব্লাড প্রেশার কোথায় দেখি, মেনলি ব্রাকিয়াল সাইটে স্পিগমো ম্যানোমিটারের সাহায্যে, যে ম্যানোমিটার কাপ আছে, কাপটা ওই যে এরিয়া ওটাকে বলা আছে কি, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ব্লাড প্রেশার মাপা হয়, দ্যাট ইজ স্পিগমো ম্যানোমিটার। আর হচ্ছে তোমার মেনলি কোন এরিয়াটাতে আমরা ওই স্পিগমো ম্যানোমিটারের যে কাপটাকে তোমার হচ্ছে ইনসার্ট করা হয়, দ্যাট ইজ কোথায়, ওটাকে বলা হচ্ছে অ্যান্টিকিউবিটাল রিজিয়ন, ঠিক আছে, অ্যান্টিকিউবিটাল রিজিয়ন বলা হচ্ছে, অ্যান্টিকিউবিটাল রিজিয়ন। কিন্তু আমরা ওখানে ব্রাকিয়াল, ওখানে কোন আর্টারি থাকে, ব্রাকিয়াল আর্টারিতে ব্রাকিয়াল
প্লেসে আমরা করি, ঠিক আছে। এবার এখানে স্পিগমোম্যানোমিটারের যে রিডিং আমরা এখানে তোমাকে বিপি প্রসিডিউরটাও ধরতে পারে, বিপি প্রসিডিউরটা বলে দেবে। যদি কেউ কোথাও দূর থেকে আসে বা যাই আসুক, আমরা মিনিমাম হচ্ছে 5 থেকে 10 মিনিট ওয়েট করিয়ে তাকে স্থিরভাবে বসিয়ে, এটা হচ্ছে মানে মেনলি লেফট হ্যান্ডে যদি কোনো কমপ্লিকেশন না থাকে বা কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে লেফট হ্যান্ডে হার্ট লেভেলে রেখে তারপর হচ্ছে স্থিরভাবে বিপি মেজার করব, ঠিক আছে। এবার বিপি মেজার তার জন্য হচ্ছে ইনফ্লেটিং ডিফ্লেটিংয়ের ব্যাপারটা হচ্ছে কতটা তুলবে কতটা নামাবে, সেটা হচ্ছে আমরা দুটো মেথডে বিপি মেজার করতে পারি। দ্যাট ইজ একটা হচ্ছে তোমার প্যালপেশন মেথড, একটা হচ্ছে প্যালপেশন মেথড, আর একটা হচ্ছে অসকাল্টেশন মেথড। অসকাল্টেশন যেটা স্পিগমোম্যানোমিটার দিয়ে করা হয় সেটা অসকাল্টেশন। প্যালপেশন হচ্ছে আগে রেডিয়াল পালস চেক করে নিলে, রেডিয়াল পালস হচ্ছে তার কীরকম কী পালসের ক্যারেক্টারিস্টিক রয়েছে সেই অনুযায়ী কতটা তুমি তুলতে হবে সেরকম কিন্তু তুমি প্যালপেশন মেথড দিয়েই করে বুঝিয়ে দিতে পারবে, ঠিক আছে। এবার যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বললাম আমরা, হাই ব্লাড প্রেশারকে বলা হচ্ছে হাইপারটেনশন, ইনক্রিজ ইন বিপি, ঠিক আছে। সেটা আমরা তাকে কী বলবো, হাইপারটেনশন বলা হয়। দ্যাট ইজ এটাকে আরও একটা অন্য নাম বলা হয়, দ্যাট ইজ সাইলেন্ট কিলার, ঠিক আছে। সাইলেন্ট কিলার ডিজিজও বলা হয়। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে সাইলেন্ট ক্লিয়ার ডিজিজ কাকে বলা হয়, কারণ হচ্ছে হাইপারটেনশনকে বলা হয়। কারণ কি, এটা হচ্ছে তোমার ড্যামেজ করতে পারে ভাইটাল অর্গানগুলোকে। কেন বলা হয় ড্যামেজ ভাইটাল অর্গান, দ্যাট ইজ ব্রেন, কিডনি, ঠিক আছে, কিডনি, তারপর হচ্ছে ব্লাড ভেসেলসকে, এমনকি হচ্ছে তোমার হচ্ছে ব্রেন লিখলাম, ব্রেন, কিডনি, হার্ট, আর একটা হচ্ছে হার্ট, এগুলোকে কিন্তু তোমার ড্যামেজ করতে পারে, ওই জন্য সাইলেন্ট কিলার ডিজিজ বলা হয়, ঠিক আছে। উইদাউট পেন ছাড়া এগুলো করতে পারে। আর আমরা ব্লাড প্রেশার যখন হচ্ছে 140 সিস্টোলিকটা, ডায়াস্টোলিক 90, গ্রেটার ইকুয়ালস টু mmHg যদি হয়, তখন আমরা তাকে বলবো হাইপারটেনশন, ঠিক আছে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিস্টোলিক ব্লাড প্রেশার কোনটা বা কাকে বলা হয়, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কোনটা বা কাকে বলা হয়, এরকম একটা বলতে পারে। একটা হচ্ছে ম্যানলি বলা যায় যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে যেটা আপার রিডিং প্রেশার বা হার্ট কন্ট্রাকশনের সময় যে ব্লাড প্রেশার রিডিং আসে, দ্যাট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং হার্ট রিল্যাক্সেশন বা তোমার হচ্ছে রিল্যাক্সেশন বা ডাইলেটেশনের সময় যে প্রেশার আসে বা যেটা লোয়ার রিডিং প্রেশার, দ্যাট ইজ ডায়াস্টোলিক প্রেশার, ঠিক আছে। এবার এইখানে মেনলি তোমার রিস্ক ফ্যাক্টরগুলো হাইপারটেনশনের জন্য কী কী থাকে, দ্যাট ইজ করোনারি বা হচ্ছে সেরিব্রাল বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজগুলো থেকে থাকতে পারে। আর মেলস এক্সপিরিয়েন্স হাইপারটেনশন মোর দেন ফিমেল টিল এজ 50, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মেল এক্সপিরিয়েন্স হাইপারটেনশন মোর দ্যান ফিমেল, ঠিক আছে, ফিমেল টিল এজ 50 পর্যন্ত। দিস প্রবলেম ইনক্রিজ উইথ এজ, ঠিক আছে। ইট ইজ মোস্ট কমন পাবলিক হেলথ প্রবলেম। এবার বিপি বিটুইন, একটা হচ্ছে তোমার সিস্টোলিক প্রি হাইপারটেনশন বলা হয়, একটা হচ্ছে হাইপারটেনশন বলা হয়। দেখো প্রি হাইপারটেনশন কোনটাকে বলবো, প্রি হাইপারটেনশন যদি তোমার হচ্ছে সিস্টোলিক বিপি হচ্ছে 120 to 139 mmHg মধ্যে থাকে, এগুলো সব জানা ব্যাপার। আর ডায়াস্টোলিক বিপি হচ্ছে কত, 80 থেকে 89 mmHg মধ্যে থাকে। তাহলে রেঞ্জটা কী হবে, রেঞ্জটা হচ্ছে ওপরে হচ্ছে 120/139 বা নিচে হচ্ছে 80/89 mmHg মধ্যে যদি থাকে, দ্যাট ইজ কী হবে তোমার প্রি হাইপারটেনশন। এবার হাইপারটেনশন স্টেজ 1, স্টেজ 2 এরকম সব রয়েছে। এবার হাইপারটেনশনের স্টেজ দেখো, স্টেজেস অফ হাইপারটেনশন, স্টেজ 1 কোনটাকে বলবো, স্টেজ 1 হচ্ছে যখন তোমার সিস্টোলিক বিপি হচ্ছে 140 to 159 mmHg মধ্যে থাকবে, এবং ডায়াস্টোলিক বিপিটা হচ্ছে 90 to 99 mmHg মধ্যে থাকবে, দ্যাট ইজ স্টেজ 1। আর স্টেজ 2 কখন বলবো, স্টেজ 2 কখন বলবো, দ্যাট ইজ সিস্টোলিক বিপি হচ্ছে তোমার 160 to 179 mmHg মধ্যে থাকবে, এবং ডায়াস্টোলিক বিপি হচ্ছে 100 to 109 mmHg মধ্যে থাকবে, দ্যাট ইজ স্টেজ 2। আর স্টেজ 3 একটা হয়, স্টেজ 3 কোনটাকে বলবো, দ্যাট ইজ সিস্টোলিক বিপি, সেখানে হচ্ছে 180 অ্যাভাব, এবং ডায়াস্টোলিক বিপি যদি হচ্ছে 110
mm of Hg এর গ্রেটার দ্যান হয় তাহলে সেটাকে বলবো আমরা স্টেজ 3 হাইপারটেনশন। আর ক্লাসিফিকেশন বেসড অন কস্ট অনুযায়ী যদি কজ অনুযায়ী করি, দ্যাট ইজ আমরা বলতে পারি প্রাইমারি হাইপারটেনশন বা ইসেনশিয়াল হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক হাইপারটেনশন বলা হয় এটাকে, কারণ এটা হচ্ছে কোনো অ্যাবসেন্স অফ আন্ডারলাইন ডিজিজের জন্য যদি হাইপারটেনশন হয়, দ্যাট ইজ প্রাইমারি হাইপারটেনশন বা ইসেনশিয়াল হাইপারটেনশন। এবার এর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেমন জেনেটিক এজিং, যেগুলো আমরা মডিফাই করতে পারি না। আর মডিফাইবল ফ্যাক্টরের মধ্যে স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল, ওবেসিটি, ইনক্রিজ ইনটেক এগুলো থাকবেই। আর সেকেন্ডারি হাইপারটেনশন যেটা হচ্ছে ডিউ টু আদার ডিজিজের জন্য, যেমন হচ্ছে রেনাল ফেলিওর, ফিওক্রোমোসাইটোমা যেটাকে বলা হচ্ছে ক্যাটেকোলামাইন প্রডিউসিং টিউমার, অ্যাডেনাল মেডুলার কারণে হতে পারে, ইনক্রিজ লেভেল অফ অ্যান্ড্রোস্টেরনের কারণে হতে পারে, কোনো কর্টিকোস্টেরয়েড বা টেনিন বা মেডিকেশন এগুলোর কারণে হতে পারে, দ্যাট ইজ সেকেন্ডারি হাইপারটেনশন। আর একটা হোয়াইট কোট হাইপারটেনশন যেটা হচ্ছে ইনক্রিজ বিপি অনলি ডিউরিং মেজারিং বিপি বাই ফিজিশিয়ান ডিউ টু অ্যাংজাইটির জন্য যদি ইনক্রিজ বিপি হয় ডিউরিং মেজারিং বিপি, দ্যাট ইজ হোয়াইট কোট হাইপারটেনশন বলা হয়। সাইন সিমটম তো এপিস্টেক্সিস একটা হতে পারে, নোজ ব্লিডিং যেটা হাইপারটেনশনের জন্য হয়, চেস্ট পেন, হেডেক, টিনিটাস বা ভিজুয়াল ডিস্টারবেন্স, ফ্লাস্ট ফেস, ডিজিনেস এগুলো হয়ে থাকবে। হাইপারটেনসিভ ক্রাইসিস, এটা একটা ভালো পয়েন্ট। হাইপারটেনসিভ ক্রাইসিস কখন বলবো, এটা কিন্তু কোশ্চেন অলরেডি এসেছিলো। হাইপারটেনসিভ ক্রাইসিস কখন বলবো, দ্যাট ইজ হাইপারটেনশন তোমার আমরা জানি 140/90, এবার এত স্টেজগুলো সব পড়লাম, যখন বিপি হচ্ছে তোমার মোর অর ইকুয়ালস টু 180/110, ঠিক আছে, 180/110 mm অফ Hg এর বেশি হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, ঠিক আছে। ইকুয়ালস টুটা ছেড়ে দাও, গ্রেটার দেন 180/100 mm অফ Hg হবে, তখন তাকে বলবো হাইপারটেনসিভ ক্রাইসিস। এবার এই ক্ষেত্রে অ্যাডমিনিস্টার করতে হবে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনগুলো ভায়া আইভি রুটের মাধ্যমে, ঠিক আছে। এবার এখানে তোমার ম্যানেজমেন্ট হাইপারটেনসিভ ক্রাইসিস যদি হয়, তখন তোমাকে যদি কোশ্চেন করে কি ম্যানেজমেন্ট করবে, তখন তোমাকে আগে প্রথম গোল থাকবে যে আস্তে আস্তে বিপিটাকে কমানো এবং অর্গ্যান ড্যামেজ যাতে না হয় তাহলে তার প্রিভেন্ট করা, ঠিক আছে। তার জন্য তোমার বোথ আর্মসে মানে দুটো বাহুতেই তোমার হচ্ছে অ্যান্টিকিউবিটাল যে রিজিয়ন থাকছে সেখানে বিপি মেজার করতে হবে উইথ দ্য ক্লায়েন্ট ইন সুপাইন অ্যান্ড স্ট্যান্ডিং, সুপাইন পজিশনে একবার, স্ট্যান্ডিং পজিশনে একবার। তারপর হচ্ছে অ্যাসেস করতে হবে ক্লায়েন্টকে কার্ডিওভাস্কুলার কোনো চেঞ্জ, যেমন হচ্ছে কোনো নেক ভেন ডিস্টেন্ডেড আছে কিনা অ্যাসেস করে দেখতে হবে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে কিনা তুমি পালস অক্সিমিটার দিয়ে চেক করে দেখলে, বা তুমি হাতে একবার পুরো 1 মিনিট টিল বিপি পালস চেক করে দেখলে, বা ডিসরিদমিয়াস কোনো হচ্ছে কিনা সেগুলো হচ্ছে ইসিজি করে দেখে নিতে হবে। আর ইভালুয়েট করতে হবে চেস্ট এক্সরে ফর কোনো হার্ট এনলার্জমেন্ট বা কার্ডিওমেগালি হয়েছে কিনা, ঠিক আছে। আর নন ফার্মাকোলজিক্যাল লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে যেগুলো থাকে, ডায়েট মডিফিকেশান, যেখানে তোমার ডায়েটারি সোডিয়াম লো ইনটেক করতে হবে, 4 to 6 গ্রাম টেবিল সল্ট আর 2 গ্রাম সোডিয়াম পার ডে খেতে হবে, লো ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাটস করতে হবে, কম্পেয়ার্স টু পলিস্যাচুরেটেড ফ্যাটস আস্তে আস্তে রিডিউস করবে কোলেস্টেরল লেভেলকে, অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল কনজামশন এবং স্মোকিংকে, টি কফি ইনটেক এগুলোকে লেস করতে হবে, 2 to 3 কাপস পার ডে করে টি কফি ইনটেক করতে হবে। এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, এটা হচ্ছে তোমার ওয়েটটাকেও কিন্তু কন্ট্রোলে রাখবে, তার সাথে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন লেভেলটাকে রেইজ করবে, যেটা হচ্ছে ইউজফুল লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন এইচডিএলটা ইউজফুল, বাকি এলডিএল ভিএলডিএল এগুলো কিন্তু ইউজফুল নয়, এটা কোলেস্টেরল লেভেলকে ডিক্রিজ করতে সাহায্য করে। আর স্ট্রেসটা কী করতে হবে, রিডিউস করতে হবে আস্তে আস্তে, রিল্যাক্সেশন মডালিটি বা মেডিটেশন করে, যোগা করে, এগুলো হচ্ছে সিক্রেশন অফ ক্যাটেকোলামাইনকে ইনক্রিজ করে, অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালকে, যার ফলে তোমার স্ট্রেসটাকে কমাবে। আর হচ্ছে বায়োফিডব্যাক ট্রেনিং প্রোগ্রাম, এটা ডিজাইনেট করতে হবে। আর স্মোকিং সিজেশন করতে হবে। আর ফার্মাকোলজিক্যালের মধ্যে কী কী ডায়োডিটিক্স দিতে পারি আমরা, ঠিক আছে। ডায়োডিটিক্সের মধ্যে যেমন হচ্ছে কমনলি ফুরিসেমাইড বা ল্যাসিক, স্পাইরোনোল্যাকটন, ক্লোরোথায়াজাইড এগুলো দিতে পারি। এটা হচ্ছে তোমার কী করবে, মেনলি লুপ ডায়োডিটিক্স যেটা বললাম সেটা হচ্ছে বিপি এবং ব্লাড ভলিউমটাকে ডিক্রিজ করে এবং ইনক্রিজ করে এক্সক্রিয়েশন অফ সোডিয়াম এবং ওয়াটারকে। আর বিটা ব্লকার হিসেবে তোমার হচ্ছে কি ল্যাবেটিলল, মেটোপ্রোলল, অ্যাটেনুলল, ঠিক আছে, প্রোপানুলল। এবার দেখো এইখানে যদি তোমরা কেউ ইন কেস অফ সেন্টারে থাকো, যেটা বলেছিলাম সেন্টারে যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কি করতে পারো, তাদের ক্ষেত্রে সেন্টারে যে সমস্ত মেডিসিন ইউজ হয় তার কিছু মেডিসিনের নাম জেনে রাখবে, ঠিক আছে। যেমন সেন্টারে কী কী আমাদের ইউজ হয়ে থাকে, দ্যাট ইজ অ্যামলোডিপিন, ঠিক আছে।
অ্যামলোডিপিন ইউজ হয়ে থাকে টেলমিসার্টেন। অ্যামলোডিপিন কত এমজি, একটা 5 এমজির হয়ে থাকে, একটা 10 এমজির হয়ে থাকে। টেলমিসার্টেন কত হয়ে থাকে, টেলমিসার্টেন একটা 20 এমজি, একটা 40 এমজির হয়ে থাকে। এবং তার সাথে সাথে সিটিডি দেওয়া হয়, দ্যাট ইজ যেটা হচ্ছে ক্লোরোথায়াজাইড, এরকম একটা ড্রাগ দেওয়া হয়। এবং তার সাথে হচ্ছে তোমার বিপির জন্য আরও একটা, তাহলে কী কী হলো, টেলমিসার্টেন হলো, অ্যামলোডিপিন হলো, বা টেলমা যেটাকে বলা হয়। ওখানে কি তোমরা যখন বলবে সব জেনেরিক নেম বলবে, অ্যামলোডিপিন, অ্যামলো বলবে না, অ্যামলোডিপিন, টেলমিসার্টেন বলবে, টেলমা বলবে না, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে লোসার্টেন ওখানে দেওয়া হয় না, কিন্তু লোসার্টেন একটা বিপি ড্রাগ। আর হচ্ছে সিটিডি যেটা ক্লোরোথায়াজাইড, ওরকম একটা নাম বলবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার গাইডলাইন্সে কিন্তু রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা তোমার গাইডলাইনে আছে যে বিপি যদি হাই থাকে তাহলে প্রেসক্রাইব করতে হবে অ্যামলোডিপিন 5 এমজি। তারপরে স্টেপ 2তে যদি বিপি স্টিল হাই থাকে আফটার 30 ডেজ, মানে এক মাস হয়ে গেল, তারপরে যদি আসে তাহলে আবার অ্যাড করতে হবে তোমার অ্যামলোডিপিন 10 এমজি। তারপর যদি 30 ডেজ বিপি স্টিল হাই থাকে তাহলে টেলমিসার্টেন 40 এমজি। তারপর হচ্ছে আবার 30 ডেজ বিপি স্টিল হাই থাকে তাহলে তখন টেলমিসার্টেন হচ্ছে 80 এমজি, ঠিক আছে। তারপর 30 ডেজ আবার বিপি যদি স্টিল হাই থাকে তাহলে ক্লোরথারিডন, যেটা বললাম সিটিডি, সেটা হচ্ছে 6.25 এমজি। কোথাও কোথাও 1.25 থাকে, কোথাও কোথাও 6.25 থাকে, এটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার তারপর হচ্ছে 30 ডেজ আবার বিপি ইনক্রিজ করে, তখন হচ্ছে 12.5 এমজি, ঠিক আছে। আবার আফটার 30 ডেজ বিপি স্টিল হাই, চেক ইফ দ্য পেশেন্ট হ্যাজ বিন টেকিং মেডিকেশনস রেগুলারলি অ্যান্ড কারেক্টলি, ইফ ইয়েস রেফার টু স্পেশালিস্ট, ঠিক আছে। ফর রুটিন স্ক্রিনিং অ্যাবাভ 30 ইয়ার আর টার্গেট, বাট হাইপারটেনশন ক্যান অকার আফটার 18 ইয়ার্স অলসো। তাহলে আমরা এনসিডিতে যেটা দেখি 30 বছরের পর থেকেই বা 30 বছর থেকে শুরু করে কিন্তু যে সমস্ত পার্সনস আছে বা যে সমস্ত ক্লায়েন্ট আছে তাদের দেখতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল তোমার ব্লাড প্রেশারে, এগুলো নিয়ে। জেস্টেশনাল হাইপারটেনশন আছে, ডায়াবেটিক পেশেন্ট আছে, হার্ট অ্যাটাক ইন লাস্ট 3 ইয়ার্স আছে, এগুলো দেখতে হবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক ইভেন আছে কিনা, পিপল উইথ হাই সিবিডি রিস্ক আছে কিনা, ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, এগুলো দেখতে হবে, ঠিক আছে। এবার মেজারমেন্ট, ডিউরিং মেজারমেন্ট কী কী পয়েন্ট আছে এগুলো দেখে নেবে। হাইপারটেনশন গ্রেডগুলো বলে দিলাম সব, ঠিক আছে। আচ্ছা, ইভালুয়েশন করতে হবে, বিপি মেজারমেন্ট, লাইফস্টাইল চেক যেগুলো বলে দিলাম, সল্ট, স্মোকিং, এগুলো রেস্ট্রিকশন করতে হবে, রিস্ক ফ্যাক্টরকে রেস্ট্রিকশন করতে হবে। কী কী মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, নন মডিফাইবল আছে, বেসিক ইনভেস্টিগেশন কিছু আছে, ঠিক আছে। আর বিপি ট্রিটমেন্ট টার্গেট এজ হচ্ছে 18 to 65 সিস্টোলিক ব্লাড প্রেশার রাখতে হয় 130 এর নিচে, নট 120 এর নিচে, ঠিক আছে। আর এজ হচ্ছে 65 বেশি হলে সিস্টোলিক 130 to 139 রাখতে হবে। আর ডায়াস্টোলিক হচ্ছে ফর অলের জন্য 70 to 79 রাখতে হবে। আর কন্ট্রোল ভ্যালু হচ্ছে এসবিপি হচ্ছে তোমার 140 এর নিচে এবং ডিবিপি 90 নিচে রাখতে হবে, ঠিক আছে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটা আছে ফার্মাকোলজিক্যাল অল স্টেপের মধ্যে তোমার হচ্ছে কিছু মনোথেরাপি আছে, কিছু হচ্ছে তোমার এসি ইনহিবিটর আছে, এগুলো সব আস্তে আস্তে কিন্তু স্টার্ট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার স্পেশাল সিচুয়েশন কিছু থাকে, দ্যাট ইজ হাইপারটেনশন উইথ ডায়াবেটিস, মানে যেটা বোথ পাই আমরা, তার ক্ষেত্রে প্রোটিন ইউরিয়া শুড বি লুক ফর, প্রোটিন ইউরিয়া দেখতে হবে। তারপর হচ্ছে তোমার হাইপারটেনশন উইথ ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে তাদের ক্ষেত্রে অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও চেক করতে হবে যে 300-র বেশি আছে কি না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হাইপারটেনশন উইথ অ্যাসোসিয়েটেড কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাদের বিটা ব্লকার আর প্রেফার্ড ফার্স্ট লাইন ইন সিবিডির জন্য করতে হবে, ঠিক আছে। আর জেস্টেশনাল হাইপারটেনশন আছে, এরকম অনেক কিছু পয়েন্ট আছে, কিন্তু তোমরা এই কয়েকটা আগে মনে রাখো, ঠিক আছে। প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন যেগুলো বললাম ওগুলোই মনে রাখো। আচ্ছা, এটা চলে গেলো হাইপারটেনশনের ব্যাপারে। হ্যাঁ, বিটা ব্লকার বললাম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি এক্সাম্পল বলে তোমাকে তখন কী কী বলবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে, দ্যাট ইজ নিফেডিপিন, ভেরাপামিল, নিকারডিপিন, অ্যামলোডিপিন, এগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে, ঠিক আছে। আর অ্যাভয়েড করতে হবে গ্রেপ ফ্রুট জুস বিকজ ইট ক্যান ইনহিবিট দ্য সাইটোক্রোম P453A4 এনজাইমকে এবং ইনক্রিজ করবে ব্লাড লেভেল অফ ড্রাগস মেটাবোলাইজ বাই দিস পাথওয়ে লাইক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্ড স্ট্যাটিন ড্রাগ, ঠিক আছে। আর এসি ইনহিবিটর দেওয়া হয়, এটা হচ্ছে তোমার কী করে, ইনহিবিট করে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট করতে, তাতে তোমার ব্লাড ভেসেলটা ডাইলেট হয়, ঠিক আছে। এবার এর মধ্যে কী কী ড্রাগ পড়ে, এনালাপ্রিল, ক্যাপটোপ্রিল, র্যামিপ্রিল, তারপর হচ্ছে লিসিনোপ্রিল, এগুলো পড়ে। আর ভ্যাসোডাইলেটার মধ্যে এটা ব্লাড ভেসেলকে ডাইলেট করবে, যেমন মিনোক্সিডিল,
বা হচ্ছে তোমার হাইড্রালাজাইন, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, এগুলো দেওয়া হয়। এগুলো হচ্ছে সব ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেই টপিকটা আছে দ্যাট ইজ ডায়াবেটিস আছে মনে হয়, দাঁড়াও, হ্যাঁ, এরপর আছে ডায়াবেটিস মেলিটাস। তো দেখো ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে আমরা এখানে ডায়াবেটিস মেলিটাস কাকে বলা হয়, দ্যাট ইজ ব্লাড সুগার লেভেল যদি হচ্ছে তোমার এবার এফবিএস থাকে, পিপিবিএস থাকে, আর পিপিবিএস থাকে, আর হচ্ছে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার থাকে। এবার এফবিএস, পিপিবিএস, আরবিএস এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, আমি বলে দিচ্ছি এই ক্ষেত্রে। দেখো ডায়াবেটিস মেলিটাস হচ্ছে একটা হেটারোজেনাস গ্রুপ অফ ডিজিজ ক্যারেক্টারাইজ বাই কী থাকবে, হাইপারগ্লাইসেমি হবে, ব্লাড সুগার ইনক্রিজ করবে। এবার এর মধ্যে 3 পিস আছে, দ্যাট ইজ পলিউরিয়া মানে হচ্ছে ইনক্রিজ ইউরিনেশন, ইউরিন ইনক্রিজ করবে। তারপর পলিডিপসিয়া মানে হচ্ছে ইনক্রিজ থার্স্ট, THIRST, আর একটা পলিফেজিয়া মানে হচ্ছে ইনক্রিজ তোমার হচ্ছে সোয়ালোয়িং, ঠিক আছে। ডিসফেজিয়া ডিফিকাল্ট ইন সোয়ালোয়িং, আর অডিনোফেজিয়া হচ্ছে পেনফুল সোয়ালোয়িং, এবার পলিফেজিয়া ইনক্রিজ সোয়ালোয়িং, ঠিক আছে। এবার হচ্ছে তোমার এর ক্ষেত্রে তাহলে তোমার হচ্ছে দুটো টাইপের হয়ে থাকে, দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। তোমাকে যদি বলে IDDM কি, যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার অনেক সময় বলা হয় জুভেনাইল, ঠিক আছে, জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2টা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটা অ্যাডাল্টদের হয়, যেটা আমরা অ্যাডাল্টদের চেক করি, ঠিক আছে। আচ্ছা, এফবিএস তাহলে ফাস্টিং ব্লাড সুগার, যেটা হচ্ছে তোমার কত রেঞ্জের হয়ে থাকে, অনেক বইতে অনেক রকম, কোথায় 70 থেকে 110 পাবে, কোথাও 90 থেকে 110 পাবে। এবার দেখো 70-এর নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া, আর যদি তোমার হচ্ছে 54 বা 55 নিচে যায় তখন তাকে বলবো সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া। তাহলে 70-এর নিচে চলে গেলে হাইপোগ্লাইসিমিয়া বলছি, তোমার অ্যাকচুয়ালি কোথাও তুমি হচ্ছে 90-110 mg/dl, এটাই কিন্তু এফবিএসটা বলতে পারো, ঠিক আছে। আর পিপিবিএস কখন হবে, পিপিবিএসটা এটা লেস দ্যান 140 mg/dl হচ্ছে নর্মাল, এগুলো আমি নর্মালটা বললাম, নর্মাল রেঞ্জ। আর আরবিএসটা হচ্ছে তোমার, আরবিএসের ক্ষেত্রে ওই 110 to 140 mg/dl হচ্ছে নর্মাল, ঠিক আছে। এবার ওজিটিটি একটা করা হয় সেন্টারে, কিন্তু থাকলে এটা কোশ্চেন করতে পারে যে তোমার ওজিটিটি তোমরা জানো তো, হ্যাঁ, ওজিটিটি মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখানে কি করা হয়, এখানে হচ্ছে 75 গ্রামের যে ওজিটিটি প্যাকেট থাকে সেটা হচ্ছে তোমার সেটা পুরোটা গুলেই 75 গ্রাম যেটা থাকে পুরোটা গুলে তারপর হচ্ছে যে প্রেগনেন্ট মাদাররা যায় তাদেরকে খাইয়ে দেওয়া হয়। এবার এটা কখন খাওয়ানো হয়, ঠিক আছে, এরকম একটা কিন্তু মায়েদেরকে ওজিটিটি টেস্ট করা হয় কখন, যে আফটার ফার্স্ট ট্রাইমেস্টারের পরে, ফার্স্ট ট্রাইমেস্টার মানে ডিউরিং সেকেন্ড ট্রাইমেস্টারে ওজিটিটিটা করা হয়। ওজিটিটি তাহলে ডিউরিং সেকেন্ড ট্রাইমেস্টারে কখন করা হয়, সেকেন্ড ট্রাইমেস্টারের অ্যাকচুয়ালি 24 to 28 উইকস, ঠিক আছে, 24 to 28 উইক্সের মধ্যে করা হয়। তোমার হচ্ছে কিসের জন্য, যে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা। জিডিএম আমরা 20 উইক্সের পরেই পড়েছি, তো জিডিএম আছে কিনা দ্যাট ইজ 24 to 28 উইক্সের মধ্যে করতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তাহলে যে বললাম 75 গ্রামের যে ওজিটিটি মানে গ্লুকোজের যে প্যাকেটটা রয়েছে ওটা জলের সাথে গুলিয়ে তারপর খাইয়ে দেওয়া, তারপর আফটার 2 আওয়ার্স পরে রিডিং চেক করা হয়। যদি সাসপেক্ট বা প্রি ডায়াবেটিস যদি হচ্ছে তোমার 140-র উপরে হয়, 200-এর মধ্যে থাকে দ্যাট ইজ সাসপেক্ট কেস, বা আমরা ধরতে পারি প্রি ডায়াবেটিস। আর যদি তোমার হচ্ছে 200-এর বেশি যায় তখন তাকে আমরা ডায়াবেটিস কনফার্ম ধরবো বা হচ্ছে ওভার ডায়াবেটিস বলা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওজিটিটির ব্যাপার। আর সেই র্যান্ডামের ক্ষেত্রে তাই 110 to 140 mg/dl হচ্ছে তোমার নর্মাল হবে, 140-এর বেশি গেলে প্রি ডায়াবেটিস, আর 200-এর বেশি গেলে ডায়াবেটিস ধরবো, ঠিক আছে। আর একটা HbA1c টেস্ট দেওয়া হয়, সেটা তোমরা দেখেছো যে এরকম যদি ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে HbA1c টেস্ট দেওয়া হয়, দ্যাট ইজ কিসের জন্য, দ্যাট ইজ এটা দেখায় যে তোমার নর্মাল রেঞ্জ কত। নর্মাল রেঞ্জটা আমাদের এই আগে প্রথম কথা জানতে হবে, HbA1c তোমার কি, এখান থেকে কি জানা যায়, এখান থেকে আমাদের যে ইন্ডিভিজুয়াল মানে যার টেস্টটা দিয়েছে তার পাস্ট 90 ডেজ, ঠিক আছে, বা পাস্ট হচ্ছে 3 মাসের ব্লাড সুগার লেভেলটা অ্যাভারেজকে তোমার হচ্ছে শো করে। এবার এটা নর্মাল রেঞ্জ কত হয়, নর্মাল হচ্ছে রেঞ্জ না, হচ্ছে বিলো 5.7%, এটা পার্সেন্টেজে করা হয়, তো 5.7%-এর নিচে হচ্ছে নর্মাল, বা 5.7 ধরলেও এটা প্রি ডায়াবেটিস ধরবো, 5.7 নিচে মানে লেস দেন 5.7%, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এবার 5.7 থেকে 6.4 হলে প্রি ডায়াবেটিস, আর 6.5-এর উপরে
যদি যায় তাহলে ডায়াবেটিস, ওটা একটু দেখে রাখবে। আচ্ছা, এবার যে দুটো ডায়াবেটিস হয় তার ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা একটু পড়বো, কী কী ডিফারেন্স থাকে। দেখো, ডিফারেন্সের মধ্যে এজটা হচ্ছে, এটা বাচ্চাদের হয় বললাম জুভেনাইল পিরিয়ডে, তাহলে 20 বছরের কমে হবে, আর এটা হচ্ছে 45 বছরের বেশি, মানে অ্যাডাল্টদের হবে, ঠিক আছে। আর অনসেটের ক্ষেত্রে এটা অ্যাব্রাপ্টলি অনসেট হয়, এটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে হয়। সেক্স, এটা মেলদের বেশি হয়, ফিমেলদের কম হয়, এটা ফিমেলদের বেশি হয়, মেলদের কম হয়। ফ্যামিলি হিস্ট্রিতে এটা কোনো সময় ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী হয়, এটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী অবশ্যই হবেই, ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে। আর প্রেজেন্টিং সাইন সিমটম, এখানে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া থাকছে, এখানে রিলেটেড টু লং টার্ম কমপ্লিকেশান থাকছে, ওকে। আর ওয়েটটা কী হবে, এখানে আন্ডার ওয়েট থাকবে, এখানে হচ্ছে ওভার ওয়েট থাকবে। এখানে অবশ্যই ইনক্রিজ ওয়েটটা কিন্তু যখন মাপবে দেখবে 1 মাস পরে আবার আসলে ওয়েট ইনক্রিজ করেই যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডিফারেন্সটা, ওকে। আর এখানে কিছু ইউরিন টেস্ট, ডায়াবেটিস মেলাইটাস কমিউনিটিতে ইউরিন টেস্ট করতে দেয়, দ্যাট ইজ বেনেডিক্ট টেস্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাকে ধরতেই পারে যে বেনেডিক্ট টেস্টের মাধ্যমে হচ্ছে কী জানা যায়, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস কনফার্ম করা যায়। বা ইউরিন টেস্ট ডায়াবেটিস মেলাইটাসের জন্য কী টেস্ট করা হয়, তখন তোমাকে বলতে হবে বেনেডিক্ট টেস্ট। এবার বেনেডিক্ট টেস্ট হচ্ছে ফর প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন স্যাম্পল, এটার জন্য দেখা হয়। এবার এখানে তোমার বেনেডিক্ট সলিউশন দেওয়া হয়, তাহলে যদি জিজ্ঞেস করে বেনেডিক্ট টেস্ট কিসের মাধ্যমে করা হয়, তখন বলতে হবে বেনেডিক্ট সলিউশন, তার সাথে ইউরিন, ঠিক আছে। এবার এটাই বেনেডিক্ট সলিউশন কী কী নিয়ে থাকে, অ্যানাইডাস সোডিয়াম কার্বনেট, তার সাথে সোডিয়াম সাইডেট, তার সাথে কপার সালফেট পেন্টাহাইড্রেট থাকে, ঠিক আছে। এটার নর্মাল কালার থাকে ব্লু। এবার তুমি তখনই হচ্ছে এটার ভ্যারিয়েশন বুঝতে পারবে যখন নর্মালটা বুঝতে পারবে। তাহলে নর্মাল কালার কি থাকে, সলিউশনটার নর্মাল কালার এই যে ব্লু কালারটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে নীল, মানে এটা যদি ইন্ডিকেট করে তাহলে কোনো সুগার নেই, ঠিক আছে। এরপর প্রসিডিওরটা কী করতে হয়, 1 ml বা 8 ড্রপ, ঠিক আছে। তাহলে তোমাকে কোশ্চেন করতেই পারে যে ইউরিন তুমি কতটা দিতে বলবে, ঠিক আছে। তুমিও যদি না দাও পেশেন্ট বা যাকে তুমি অ্যাডভাইস করছো কতটা দিতে বলবে 8 ফোঁটা ইউরিন ধরো, কিন্তু 8 ফোঁটা ইউরিন বা 1 ml সেটা সাজেস্ট করে। সেই ইউরিন স্যাম্পেলটাকে তুমি ধরতে বলবে, ধরে 8 ml হচ্ছে তোমার মিক্সড করতে হবে কতটা, 5 ml বেনেডিক্ট সলিউশন এর সাথে। একটা টেস্ট টিউব নিয়ে নেবে, যে কোনো মাদারি হোক বা হচ্ছে যে পার্সনেরই করা হবে না কেন, তাকে বলতে হবে একটা কন্টেনারে ইউরিন ধরতে, সেখান থেকে 8 ড্রপ, যদি কেউ টেস্ট করে, ওরা তো করবে না, তুমি টেস্ট করলে তো 8 ড্রপ, এরকম একটা টেস্ট টিউব নিয়ে 8 ড্রপ ইউরিন আর তার সাথে 5 ml ওই নীল কালারের বেনেডিক্ট সলিউশনটা দিতে হবে। দিয়ে যদি এরপরে কতক্ষণ পরে রিডিং করতে হবে, এটাকে রিডিংটা শুধু দেখে নিলে হবে না, এটাকে হিট করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ধরো এখানে 8 ড্রপ, এখানে 8 ড্রপ ইউরিন দিয়েছে প্লাস তার সাথে 5 ml হচ্ছে তোমার সলিউশনটা দিয়েছে, বেনেডিক্ট সলিউশন দিয়ে এটাকে হিট করতে হবে, হিট করতে হবে কতক্ষণ ধরে, 5 মিনিট ধরে হিট করতে হবে, ঠিক আছে, 3 to 5 মিনিট ধরে অবজার্ভ করতে হবে। এরপর কালার চেঞ্জটাকে, যে যদি কালার চেঞ্জ না হয়, এই কালারটাই থাকে, তাহলে নীল, কোনো সুগার নেই, ঠিক আছে। এবার যদি দেখো এখানে ইন্টারপ্রিটেশনটা এখানে দেওয়া আছে, যদি এইরকম টাইপের একটা কালার হয়, মানে গ্রিন সলিউশন, এটা পুরো গ্রিন না, এটা হচ্ছে লাইট গ্রিন যদি হয়, তখন ট্রেস বা যদি তোমাকে পার্সেন্টেজে জিজ্ঞেস করে তাহলে 0.5%-এর কম আছে। যদি এরকম এটা ডার্ক গ্রিন থাকে, গ্রিন পিপিটি পড়ে যায়, তখন হচ্ছে +1 সুগার, মানে প্লাস সুগার একটা প্লাস হবে। এবার যদি পার্সেন্টেজে জিজ্ঞেস করে 0.5 to 1 গ্রাম %। এরপর যদি এরকম ইয়েলো কালারের একটা হয় পিপিটি, তাহলে +2, দুটো প্লাস হবে, আর 1 to 1.5 গ্রাম %। যদি এরকম একটা অরেঞ্জ কালার চলে আসে পিপিটি, তাহলে 3টে প্লাস বা হচ্ছে 1.5 to 2 গ্রাম %, মানে 0.5 করে বাড়িয়ে যাবে। এবার একটা রেড কালার যদি চলে আসে, তখন হচ্ছে 4টে প্লাস বা হচ্ছে 2 গ্রাম % বা তার বেশি, ঠিক আছে। এই হচ্ছে তোমার বেনেডিক্ট টেস্ট কিসের মাধ্যমে করা হয়, বেনেডিক্ট সলিউশনে কী কী থাকে, দ্যাট ইজ অ্যানাইডা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সাইট্রেট এবং কপার সালফেট পেন্টাহাইড্রেট, এই 3টে সলিউশন মিলে নীল কালার একটা সলিউশন হয়, এটা নর্মাল। এবার নর্মাল যদি ইউরিনটাকে 8 ড্রপস দিয়ে যদি তারপরে তুমি হিট করে যদি কোনো কালার চেঞ্জ না হয়, তাহলে কিচ্ছু নেই। এরপরে হালকা গ্রিন, তারপরে গাঢ় গ্রিন, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে কমলা এবং তারপর হচ্ছে লাল, ঠিক আছে, ব্রিক কালারের হবে, এই অনুযায়ী কিন্তু চেঞ্জেস আসে। তাহলে এইটুকু হচ্ছে ডায়াবেটিস মিলিটাস পড়ে রাখলে হবে। এবার যদি তোমরা সেন্টারে থাকো, যারা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারে ডায়াবেটিসের জন্য তোমরা কীভাবে কী ট্রিটমেন্ট করো, মানে 1 মান্থ ওখানে পুরো 1 মান্থ হচ্ছে তোমার হাইপারটেনশন হলে হাইপারটেনশন মেডিসিন দিয়ে দেওয়া হয় ওই প্রোটোকল মেনে, এবং ডায়াবেটিস হলে ডায়াবেটিস মেডিসিন দিয়ে দেওয়া হয়। কী কী ডায়াবেটিস মেডিসিন দেওয়া হয়, দ্যাট ইজ প্রথমে এখানেও দেওয়া হয়
কী কী দেখো এবং কমনলি কী কী থাকে মেডিসিন আমি সেটাই বলছি, যেমন জিপি, গ্লিপিজাইড, গ্লিমেপ্রাইড থাকে, তারপর হচ্ছে তোমার তার সাথে টেনলিজিপটিন থাকে, ঠিক আছে, এইগুলো কিন্তু থেকে থাকে। এবার এই ক্ষেত্রে তোমার মেনলি কী কী দেওয়া হয় দাঁড়াও, নিউট্রিশন একটা বলে দিতে হয় যে ক্যালোরি রেস্ট্রিকশন, বিএমআই যদি ইনক্রিজড হয়, ব্যালেন্স ডায়েট, অ্যাডুকেট ফ্রুট ভেজিটেবল অ্যাভয়েড করতে হবে, ডিপ ফ্রাই ফ্রুট আর কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় জিনিস কম খেতে হবে, এগুলো সব বললে, ঠিক আছে। স্লিপ 7 ঘন্টা পার নাইট ঘুমাবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, ঠিক আছে, টোবাকো অ্যাভয়েড করবে। আর হচ্ছে ড্রাগ, ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে তোমার মেটফরমিন, হ্যাঁ মেটফরমিন দেওয়া হয়ে থাকে। মেটফরমিন রিকমেন্ডেড করা হয় ফার্স্ট লাইন ট্রিটমেন্টের জন্য সমস্ত পেশেন্টদের টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। কন্ট্রাইন্ডিকেশন কাদের হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস থাকলে বা এনি অ্যাকিউট ইলনেস থাকলে বা হাইপোক্সিমিক স্টেট থাকলে। সেকেন্ড লাইন এজেন্ট হচ্ছে তোমার ডাপাগ্লিফ্লোজিন টু মেটফরমিন, ঠিক আছে, এটা অতটা ওখানে সাপ্লাই থাকে না। মেটফরমিন, টেনালিজিপটিন, জিপি এগুলো সব থাকে, ঠিক আছে। আর থার্ড লাইনের মধ্যে তোমার হচ্ছে লিনাগ্লিপটিন আর হচ্ছে ডাপাগ্লিফোজিন যেটা থাকছে। আর ফোর্থ লাইন হচ্ছে তোমার গ্লিমেপ্রাইড আর হচ্ছে তোমার ভোগলিবোস, হ্যাঁ গ্লিমেপ্রাইড 1 mg ওডি আর বিডি ইন্টেন্সিফাই আপ টু 4 mg বিডি। আর হচ্ছে তোমার আদার এজেন্টের মধ্যে যেটা হচ্ছে পায়োগ্লিটাজোন আর হচ্ছে ভোগলিবোস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার সব ওরাল অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এজেন্ট, এগুলো কি সব অ্যান্টি হাইপার গ্লাইসেমিক এজেন্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে দেখো ওবেসিটি নিয়ে। ওবেসিটি নিয়ে সেরকম বলার কিছু নেই, জাস্ট হচ্ছে এটা অ্যাবনর্মাল গ্রোথ অফ অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড ইনক্রিজ ইন সেল নাম্বার, বিএমআই, এখানে বিএমআইটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার, ঠিক আছে, আর কিছুই না। এবার এই ক্লাসিফিকেশানটা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে, এখানে জাস্ট বোঝানোর কিছু নেই, এটা একটু মুখস্থ করে দেবে। দেখবে আন্ডারওয়েট আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, নর্মাল রেঞ্জ দেওয়া আছে, ওভারওয়েট কত, প্রি ওবেস কত, ওবেস ক্লাস 1 কত, ওবেস ক্লাস 2 কত আর ওবেস ক্লাস 3 কত, ঠিক আছে। এবার এই কনভারসেশনটা একটু জেনে রাখতে হবে যে যদি গ্রামে দেওয়া থাকে তাহলে কেজিতে কনভার্ট করে নিতে হবে, 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম, এটা কনভার্ট করে নেবে। আর যদি পাউন্ডে থাকে তাহলেও কেজিতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। যদি পাউন্ড মানে এলবি পাউন্ডে থাকে তাহলে 1 পাউন্ড ইকুয়ালস টু 0.45 কেজি মতো হয়, ঠিক আছে, তাহলে এটা কনভার্ট করে নিতে হবে। আর যদি সেন্টিমিটারে হাইট দেওয়া থাকে তাহলে মিটারে কনভার্ট করে নিতে হবে, যে 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার হয়, এটাতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আর যদি তোমার ইঞ্চিতে থাকলেও তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ব্রোকাস ইন্ডেক্স বলে একটা হয়, ব্রোকাস ইন্ডেক্স কিছুই না, যেটা হচ্ছে তোমার এস্টিমেশন অফ আইডিয়াল বডি ওয়েট এস্টিমেশন করা হয় কিসের মাধ্যমে, ইউজ হাইট মেজারমেন্ট। ধরো হাইটটা অবশ্যই মিটারে যদি থাকে সেটাকে সেন্টিমিটারে এখানে কভার, এটাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, কিন্তু এখান থেকে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তবে আইডিয়াল বডি ওয়েট তুমি ব্রোকাস ইন্ডেক্স মাধ্যমে পাবে। যেটা ব্রোকাস ইন্ডেক্স হচ্ছে হাইট সেন্টিমিটার -100 সামথিং, ধরো কারো 167 সেন্টিমিটার হাইট হলো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি হাইট তুমি কি বলে ওয়েট পেতে চাও তাহলে 167 -100 করবে, তাহলে তার অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে 67 কেজি হলো, ঠিক আছে। যদি এটা মিটারে দেওয়া থাকে যে 1.5 মিটার যদি কারো হাইট পাওয়া গেল, তাহলে তার ক্ষেত্রে যদি তুমি সেন্টিমিটারে করতে চাও কী করবে, 1.5 ইন্টু 1 মিটার মানে 100 সেমি, তাহলে 100 থেকে গুণ করবে, দ্যাট ইজ 1.5 এখানে বাই 10 আসবে, তাহলে হচ্ছে 150 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 150 থেকে 100 বাদ দিলে 50 কেজি তার ওয়েট হয়ে যাবে। এবার ব্লাইন্ড এজ বলে একটা থাকে, এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস এজ হচ্ছে 30% অফ দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া লস দেয়ার ভিশন বিফোর দে রিচ অফ এজ 20, সেরকম কিছু নেই, ঠিক আছে। মেজরিটি আর আন্ডার 5 এজ চিলড্রেন। প্রাইমারি আই কেয়ার দিতে হবে তাদের। আর হচ্ছে তোমার ব্লাইন্ডনেস, হ্যাঁ ব্লাইন্ডনেস এটা মেনলি নাইট ব্লাইন্ডনেস যেটা হয়, নাইট ব্লাইন্ডনেস কিসের কারণে হয়, দ্যাট ইজ রাতকানা যেটা বলছে। ব্লাইন্ডনেস তো একটা আলাদা ব্যাপার, কিন্তু নাইট ব্লাইন্ডনেস এখানে আমার মনে পড়লো, দ্যাট ইজ ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আর এইগুলোই গেল মোটামুটি তোমার কি না, এখানে হাইপারটেনশন ডায়াবেটিস সব কিছুই গেল, যে এগুলো হচ্ছে তোমার মোটামুটি নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার কন্ট্রাসেপটিভ বা ফ্যামিলি প্ল্যানিংটা একটু বলে দিই, আজকে জাস্ট অনেকটাই হয়ে গেল, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা এখানে MCH নিয়েছি,
এমসিএইচ নেওয়া হয়েছে, আরসিএইচ নেওয়া হচ্ছে, অনেকটাই আছে, আজকে কমপ্লিট হবে না। দেখো 1 ঘন্টা প্রায় 2 ঘন্টা হতে চললো, তো এটা আপলোডও করতে হবে। আমি তাহলে কন্ট্রাসেপটিভ, এমসিএইচ, আরসিএইচ এগুলো তাহলে এর পরের ভিডিওতে কালকেই ঠিক দিয়ে দেবো।